আচ্ছা। আহ, ঠিক আছে। তো আগে আমরা আগের দিনের কিছু কোশ্চেন রয়েছে, সেগুলোকে একটুখানি দেখে নিই। দেখে নিয়ে তারপরে আমরা ডিসকাস করব। আহ এইখানে প্রশ্ন করেছেন দেবমাল্য বসাক, লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের দৃষ্টি কি সর্বদা শুভ হয়ে থাকে, নাকি গ্রহের অবস্থানের উপর নির্ভর করে? অবশ্যই গ্রহের অবস্থানের উপর নির্ভর করে। আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে দশা। কোন দশাকালে কোন গ্রহ কতটা এফেক্ট করবে, এটা আমরা নবতারা চক্র থেকে একটু দেখে নেব। দেখে নিয়ে আইডেন্টিফাই করব। তবে জেনারেলি আপাতত আমরা শুভ গ্রহের দৃষ্টি শুভ হিসেবেই ধরবো। একইভাবে লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহের দৃষ্টি মারক গ্রহের দৃষ্টি সর্বদা অশুভ ফল দিয়ে থাকে কিনা, এই কনসেপ্টটা থেকে না আমাদের একটু বেরিয়ে আসতে হবে। যে গ্রহকে আমরা অশুভ বা মারক হিসেবে ধরছি, সেটা কিন্তু সবকিছুর ক্ষেত্রে অশুভ বা মারক নয়। ধরুন 2 আর 7, এদেরকে আমরা মারক ভাব বলে থাকি। এবার 2 হচ্ছে আমার স্ত্রী বা মহিলা, যদি আপনি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে স্বামী, তাহলে স্বামী কি আপনার জন্য মারক? আবার 7 নম্বর ঘর হচ্ছে গিয়ে আপনার ব্যবসা, যে কোনো রকম ইন্টারাকশন, যেখানে আদান প্রদান আছে, কিছু দেবেন কিছু নেবেন। তো সেই কাজটা কি আপনার জন্য সবসময় অশুভ হবে? ব্যবসা করলেই কি আপনি খারাপ জায়গায় চলে যাবেন? ব্যবসা করলেই কি আপনার ভয়ঙ্কর ক্ষতি হবে? কোনোটাই হবে না। ফলে এই যে মারক, এটা হচ্ছে কি সবসময় আপনার জন্য নেগেটিভ তা একেবারেই নয়। মেষ লগ্নের জন্য শুক্র প্রচুর পয়সা দেয়, প্রচুর পয়সা, কিন্তু শুক্র দ্বিতীয় পতি সপ্তম পতি। এবার এখানে একটা মজা আছে। মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বিতীয় পতি সপ্তম পতি, তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় পতি সপ্তম পতি। কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র যতটা শুভ ফল দিয়ে দিতে পারে, তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্র সেই মঙ্গল দ্বিতীয় পতি সপ্তম পতি হয়ে সেই শুভ ফল দিতে পারে না। কিন্তু লগ্ন সাপেক্ষে দুজনেই দ্বিতীয় পতি সপ্তম পতি। কেন দিতে পারে না? এগুলো এদের পার্সোনাল ব্যক্তিগত ক্যারেক্টারিস্টিক্স, শুক্রের বিশেষ গুণাবলী বা মঙ্গলের বিশেষ গুণাবলী এগুলো রয়েছে। কিন্তু আলটিমেটলি এই জায়গাগুলো হচ্ছে কি আমাদের একটু দেখতে হবে, যে দ্বিতীয় পতি সপ্তম পতি বা দশম পতি বা ষষ্ঠ পতি বা শুভ গ্রহ বা অশুভ গ্রহ, প্রত্যেকেরই কিছু পজিটিভ ইম্প্যাক্ট আমাদের ক্ষেত্রে আছে। ষষ্ঠপতি রোগ দেয়, আবার ষষ্ঠপতি আপনাকে কম্পিটিশনে জেতার ক্ষমতা দেয়। যদিও জয়টা অন্য ঘর থেকে আসবে, 11 নম্বর ঘর জয়লাভকে ইন্ডিকেট করবে, কিন্তু কম্পিটিশনে যে লড়বেন, কম্পিটিটিভ অ্যাটিটিউড, এইটা আপনাকে দেবে ষষ্ঠপতি। তৃতীয় পতি সে তো উপচয়, তৃতীয় পতি সে অশুভ ত্রিশরায়, কিন্তু আপনার উৎসাহ উদ্যম সাহস লড়াই করবার ক্ষমতা ইচ্ছা, ভাই বোন কি আপনার জন্য সবসময় ক্ষতিকারক? না। তাহলে এই তৃতীয় ভাব, সেটাও কিন্তু আপনার জন্য যে সবসময় অশুভ তা কিন্তু নয়। তাহলে প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা ভাব, তার মধ্যেই রয়েছে শুভত্ব, তার মধ্যেই লুকিয়ে রয়েছে অশুভত্ব। সুতরাং আপনাকে ওইভাবে ভাবলে হবে না। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, গ্রহদেরকে রিয়েলাইজ করতে হবে। একটু একটু পুরাণ, মহাভারত, এগুলো যতটুকু যে সময় টময় পাবেন, সেই সময় দেখে পড়বেন যতটুকু পারেন। এরকম নয় যে আপনাকে পুরো পড়তে হবে, ব্যাপক পড়তে হবে, এরকম নয়। টুকটাক পড়বার চেষ্টা করুন। তো আজকে আমরা শুরু করবার সময় শনিদেবকে নিয়ে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আমরা একটা আহ, গল্প পড়েছিলাম শনিদেবের জন্ম বৃত্তান্ত সম্পর্কে। আপনারা আমার মনে হয় সেটা আপনারা জানেন, প্রত্যেককে আমি বলেছি এটা। তো শনিদেব, তিনি হচ্ছেন সবসময় জাজমেন্ট করবার চেষ্টা করেন। এবার শনিদেবের মধ্যে সবসময় একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে গিয়ে শনিদেব সবাইকে আহ ডিস্টার্ব করে থাকেন, শনিদেব সবাইকে পীড়া দিয়ে থাকেন। এবার শনি, তাকে দেবতা হিসেবে ট্রিট করা হয়েছে, কিন্তু তিনি গ্রহ হিসেবেও ট্রিটেড। এবার এই যে গ্রহ হিসেবে তাকে ট্রিট করা হয়েছে, শনিদেব কিন্তু দেবতা হয়েও
তিনি গ্রহের মর্যাদা পেয়ে অবস্থান করে রয়েছেন। যেমন সূর্য বা আদিত্য, তিনিও কিন্তু গ্রহের মর্যাদা প্রাপ্ত হয়ে বসে রয়েছেন। তিনি কিন্তু সেই পূর্ণাঙ্গ দেবতা হিসেবে সেই লেভেলটা পাননি। শনিদেবের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। তো শনিদেব তো সূর্যের পুত্র, এটা আপনারা সবাই জানেন। সূর্যদেবের স্ত্রী ছিলেন সঞ্জনা, এটা বোধহয় আপনারা সকলেই জানেন, তাই না? তো সূর্যদেবের স্ত্রী সঞ্জনার সঙ্গে আহ যে বিবাহ, সেই বিবাহে প্রথমেই তিনজন সন্তানের উৎপত্তি হয়েছিল। তার মধ্যে একজন হচ্ছে যম, যিনি ধর্মরাজ, আর একজন হচ্ছেন জামি বা যমুনা, আর একজন সম্ভবত প্রথম মনু। আর দ্বিতীয়বার সূর্যদেবের সঙ্গে ছায়ার সঙ্গে সম্পর্কে নতুন আবার তিনটে সন্তান তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে এই শনি। তো কেন এই ছায়ার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল? কারণ সূর্যের সঙ্গে সঞ্জনার যখনই ঘনিষ্ঠতা হতো, তখন সঞ্জনা দগ্ধ হয়ে যেতেন, সারা শরীর তার পুড়ে যেত। তো তিনি জঙ্গলে গিয়ে বিভিন্ন ভেষজ দ্রব্য খেয়ে, গায়ে মেখে তিনি আবার নিজেকে সুস্থ করে তুলতেন। এবং সেই সময় সূর্যদেব যাতে অন্য কারোর প্রতি আসক্ত না হয়ে পড়েন, তার জন্য তিনি একটা প্রতিরূপ তৈরি করেছিলেন, সেই রূপটার নাম ছিল ছায়া। তো ছায়ার সঙ্গে সম্পর্কে এই শনির জন্ম হয়। আমরা হচ্ছে গিয়ে একটা নবগ্রহ স্তোত্রে পড়ি, ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম, শনৈশ্চরম। এই যে এটা আমরা পড়ি। আহ তো এখানে আমরা জানি সবাই যে ছায়ার গর্ভে শনি সম্ভূত। এই ছায়া কিন্তু ওই আহ ছাতা ধরলাম আর ছায়া তৈরি হলো, বা বটগাছের ছায়া, এরকম ছায়া নয়। এটা হচ্ছে সূর্যের স্ত্রী সঞ্জনা, তার প্রতিরূপ হচ্ছেন ছায়া। তো এখানে শনিদেবের জন্ম। এবার ছায়া শনির কিন্তু, সরি, ছায়া কিন্তু সূর্যদেবের স্ত্রী নন। এটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। সঞ্জনা সূর্যদেবের স্ত্রী, ছায়া তিনি কিন্তু সূর্যদেবের স্ত্রী নন। স্ত্রী ছাড়া অন্য যে কোনো মহিলার গর্ভজাত সন্তানকে শূদ্র রূপে ট্রিট করা হতো। পুরা পৌরাণিক যুগে, মানে সরাসরি বিবাহ বন্ধনে যুক্ত ছাড়া, সেটা যে কোনো জায়গা যে কোনো ভাবে হতে পারে, বিবাহ বন্ধনে যুক্ত ছাড়া মহিলার গর্ভে উৎপন্ন সন্তানকে শূদ্র রূপে ট্রিট করা হতো। তাই তিনি শনিদেব, তিনি হচ্ছেন শূদ্র। এইটা শনিদেবকেও আমাদের শূদ্র হিসেবে ট্রিট করতে হবে। শনিদেব প্রচন্ড উৎপাতী, প্রচন্ড উৎপাতী। তো শনিদেবের এই উৎপাতে তার বাবা, তিনিও একদম জরাজীর্ণ হয়ে পড়েছেন। বাবাকে একদম মানে পুরো সর্বনাশ করে দিয়েছেন শনিদেব। তো এবার শনিদেবের এই উপস্থিতি, এতে সূর্যদেব তিনি একেবারেই ব্যতিব্যস্ত হয়ে তখন তিনি ভগবান শিবের কাছে বলেন যে আপনি শনিকে নিয়ন্ত্রণ করুন, না হলে হচ্ছে গিয়ে শনিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তখন রুদ্র বা শিব তিনি শনিদেবকে নিয়ন্ত্রণ করলেন। তখন শনিদেব তার কাছে বললেন, আপনি তো আমাকে নিয়ন্ত্রণ করলেন, কিন্তু আমি খাবো কি, আর আমি থাকবো কোথায়? তখন শনিদেব বললেন, তুমি হচ্ছে গিয়ে, সরি, শিব মহাদেব তিনি বললেন যে তুমি গ্রহ কক্ষে অবস্থান করো, গ্রহরূপে অবস্থান করো, আর সমস্ত জাগতিক জীবেদের যে কর্মফল তাকে ভক্ষণ করো। তো কর্মফল শনিদেব তিনি তার হিসেব নিকেশ করছেন, না হলে তিনি খাবেন কি? তো তিনি সেটার হিসেব করেন, এবং তিনি হচ্ছেন গিয়ে শূদ্র জাতিভুক্ত। তবে তার মধ্যেও ব্রাহ্মণ সত্তা রয়েছে, কারণ তিনি হচ্ছেন আলটিমেটলি সূর্যের সন্তান। ফলে তার মধ্যে হচ্ছে গিয়ে ব্রাহ্মণ সত্তা সেটাও রয়েছে। ফলে শনিদেব তিনি একদিকে যেমন জাজমেন্টাল, 2 নম্বর হচ্ছে গিয়ে শনিদেব স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, সেটাকে আমাদের ক্ষেত্রে দিয়ে থাকেন। শনিদেব যত রকম ত্যাগ, স্যাক্রিফাইস ইত্যাদি রয়েছে, সেগুলো শনিদেব করে থাকেন। এবার কিছু মানুষ আছেন, তারা ত্যাগ করতে পছন্দ করেন না। এবার যখন আপনি ত্যাগ করতে পছন্দ করছেন না এবং শনিদেব আপনাকে ত্যাগ করতে বাধ্য করছেন, তখন হচ্ছে গিয়ে আপনার কষ্ট হবে। যেমন সাপ, সাপ তার খোলস চেঞ্জ করে। এবার সাপ যদি মনে করে খোলসটা চেঞ্জ করলে আমার কষ্ট হবে, খোলস আমি চেঞ্জ করব না, তাহলে তো হবে না। এটা তো একটা ন্যাচারাল ব্যাপার। ঠিক তেমন ভাবেই শনিদেব একটা রিফ্রেশ করে দেওয়ার চেষ্টা করে। আমাদের কম্পিউটারের মধ্যে ক্যাশে বা আলাদা হচ্ছে গিয়ে কিছু মেমোরিজ এগুলো জমা হয়ে থাকে।
তো আমরা যখন রিফ্রেশ করি তখন কম্পিউটারই থাকে, প্রোগ্রামই থাকে, কিন্তু ওই আহ আবর্জনা মেমোরি গুলো ওগুলো বাতিল হয়ে যায়, ওগুলো হারিয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। তো শনিদেব বিভিন্ন সময় আমাদেরকে রিফ্রেশ করার চেষ্টা করেন, এবং আমরা যত পাপ কু অভ্যাস তৈরি করি সেই কু অভ্যাস গুলোকে শনিদেব সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শনিদেবের প্রকৃতি হচ্ছে জ্বলন সৃষ্টি করা। জ্বলন মানে হচ্ছে জ্বালা, কষ্ট। তাহলে শনিদেব এই যে কু অভ্যাস গুলো ত্যাগ করাবার চেষ্টা করেন, তখন শনিদেব আমাদের জীবন থেকে ওই সু অভ্যাস অ্যাড করবার জন্য কিছু ত্যাগ করাতে বাধ্য করেন। কখনো এটা অর্থ ত্যাগ, কখনো এটা ধনত্যাগ, কখনো এটা কাছের মানুষজন ত্যাগ ইত্যাদি দেখতে পাওয়া যায়। তাই শনির দশায় কখনো আমরা আত্মীয় পরিজন থেকে বর্জিত হই, কখনো আমরা আমাদের সম্পত্তি থেকে বর্জিত হই, কখনো আমরা আবার আমাদের টাকা পয়সা হারিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। তো শনিদেবের এই স্যাক্রিফাইস করানোর প্রচেষ্টা বা ত্যাগকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেম, এই সমস্যা সেটা হবে না। এবার শনিদেব আপনার জীবনে সাড়ে সাথী নিয়ে এসেছেন, এবং আপনি সারা শরীরে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছেন। আপনি একটা অত্যন্ত দামি মোটর বাইক কিনলেন, কিংবা আপনি হচ্ছে খুব দামি ডিভাইসেস কিনতে চলেছেন, তখন কিন্তু শনিদেব আপনাকে শায়েস্তা করবেন। এবং কিছু যদি করতে না পারেন, তাহলে শনিদেব রোগ নিয়ে আসবেন। যে আপনার অর্থনৈতিক দিক থেকে কোনো প্রবলেম নেই, আপনার সন্তানের দিক থেকে কোনো প্রবলেম নেই, তখন হচ্ছে কি আপনার মধ্যে রোগ নিয়ে আসবার চেষ্টা করবেন শনিদেব। এবং এই যে রোগ, সেটা কিন্তু লং টার্মের জন্য হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তাই সহজে আপনি শনির অ্যাটাক থেকে, শনির আক্রমণ থেকে বেরোতে পারবেন না। আর বেরোবার জন্য কি করতে হবে? কিছু বিষয়কে স্যাক্রিফাইস করবার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে। এই বিষয়গুলো নিজের বাইরে যা কিছু হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বাড়াতে হবে যেটা, সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, স্পিরিচুয়াল অ্যাট্রাকশন। যখন আপনি সেটাকে বাড়িয়ে নিতে পারবেন, শনি আপনার জন্য ভালো ফল দেবে। তাহলে মোটামুটি আমাদের এই ভালো গ্রহ খারাপ গ্রহ সম্পর্কে আশা করি কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম। আশা করি পারলাম। গ্রহদের ভালো অবস্থা, খারাপ অবস্থা, সবাই ভালো, সবাই খারাপ। জ্যোতিষ চর্চা করছেন, কেতুর সাপোর্ট দরকার। কালকে রাত্রিবেলা আমি একটা চার্ট দেখেছি। সেই চার্টে আহ আমি আপনাদের সঙ্গে চার্টটা শেয়ার করব একটু পরে। তো সেই চার্টে ভদ্রমহিলার বুধ, সে হচ্ছে অষ্টমে কেতুযুক্ত হয়ে চলে গেছে। আমি খোঁজ করছি, আশা করছি পেয়ে যাব। পেয়ে গেছি। আহ, তো চার্টটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। নামটা হলে উড়িয়ে দেবো। আমি একটু শেয়ার করি স্ক্রিনটা। আমরা যে বললাম যে আমাদের থেকে কত রকম আহ, ভুল প্রেডিকশন হয়। এই যে মানুষটা, এই মানুষটার ক্ষেত্রে কেতু আর বুধ, এরা হচ্ছে কি 8 নম্বর ঘরে চলে গেছে। শুক্র 10th হাউসে রয়েছে। শুক্রটা মোটামুটি বলবান হিসেবে আমরা এই শুক্রটাকে ধরবো, কারণ শনি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে। কিন্তু যদি আমরা ভাবচলিত চক্র দেখি, তাহলে রবি বুধ এরা 9th হাউসে গেছে, শনিটা অষ্টমে চলে গেছে। তাহলে দশমপতি একাদশপতি তারা অষ্টম ভাবস্থ। নবমপতি, সে হচ্ছে গিয়ে উম ভাবচক্রে দশম ভাবে চলে গেছে। নবমপতি সে নবমেই রয়েছে, এবং এই নবম ভাবে একটা খুব ভালো কম্বিনেশন হয়েছে। কিন্তু কেতু আর বুধ এরা যখনই 8 নম্বর ঘরে চলে গেল, দ্বিতীয় ঘরে রাহু চলে এলো, তখন তো সমস্যা সৃষ্টি করবে। এবং সেই সমস্যার সঙ্গে সঙ্গে সৃষ্টি হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে এই চন্দ্র শনি কম্বিনেশন ক্রিয়েট করবে কিছু ডিপ্রেশন, কিছু মেন্টাল ডিস্টারবেন্স। তো আমরা হচ্ছে গিয়ে বুধ অষ্টমে আছে বলে আমরা ভাবতেই পারি যে ওনার হচ্ছে গিয়ে মেধা শক্তি কিছুটা ডিস্টার্ব।
মেধা শক্তি মানে হচ্ছে স্মৃতিশক্তি ভালো হবে, বৃহস্পতি সক্ষেত্রী হচ্ছে। কিন্তু মেধাটা তো ডিস্টার্ব হওয়া উচিত, কারণ কেতু যুক্ত হয়ে রয়েছে বুধ। বুধ তো এখানে 8 নম্বর ঘরেও গেছে, যদিও ভাবে সেটা 9 নম্বর ঘরে গেছে, কিন্তু বুধ তো এখানে মঙ্গলের ক্ষেত্রে রয়েছে সমস্যার মধ্যে। তাহলে বুধকে তো এখানে আমরা দুর্বল হিসেবে ট্রিট করি। বাট বেসিক্যালি বুধ ওনার দুর্বল হয়নি, বুধ ওনার ক্ষেত্রে প্রবল শক্তপোক্ত হয়ে বসে রয়েছে। এবং ওনার যে সাকসেস সেটা হচ্ছে চরম। উনি সেন্ট্রাল গভর্নমেন্টে রিসার্চ করেন এবং খুব হাইফাই পোস্টে চাকরি করেন। তো চাকরিটা উনি হাইফাই পোস্টে চাকরি করবেন করবেন, এটা এটা ক্লিয়ার ওনার চার্ট থেকে। কিন্তু উনি চাকরি করলেও শুক্র সাধারণত প্রাইভেট বা বেসরকারি ক্ষেত্রে চাকরি দিয়ে থাকে। তবে শুক্র এখানে খুব ভালো চাকরি দিচ্ছে, এবং চাকরিটা টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট ওরিয়েন্টেড চাকরি, এবং খুব হাই পোস্টে উনি চাকরি করেন। ফলে এই ক্ষেত্রে আমাদের যে ওই ষষ্ঠপতিকে নিয়ে আমাদের যে এক্সপেকটেশন ছিল, সেটা এখানে কার্যকরী হয়নি। এরকম আমরা বারবার দেখতে পাবো। দশমের শুক্র সে জেনারেলি প্রাইভেট জব দেওয়ার চেষ্টা করে। এবার এই যে শনি শুক্র রয়েছে, শনি শুক্র, শনির দশা শুক্রের অন্তর্দশা চলছে, এই সময় আপনারা খেয়াল করে দেখবেন যে এখন এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি রয়েছেন বৃষ রাশিতে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছেন। এর আগে বৃহস্পতি মেষে ছিলেন, এবং যখন তিনি মেষে ছিলেন সেই সময় বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি পড়েছিল। দশা চলছিল শনির দশা শুক্রের অন্তর্দশা। এই সময়, এক্স্যাক্টলি এই সময় ভদ্রমহিলা সন্তান সম্ভবা হন, এবং সেই সময় হচ্ছে গিয়ে তার একটি সন্তানেরও জন্ম হয়। এবং এই মুহূর্তে তার বাচ্চার বয়স হচ্ছে ওই মাস দুয়েক সম্ভবত। তো সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আমরা একদম ঠিকঠাক বলতে পারবো ভদ্রমহিলার বয়স হচ্ছে 84। 84 মানে হচ্ছে 40 প্লাস বা 40-র কাছাকাছি ওনার এজ। তো 40-র কাছাকাছি ওনার এজে এসে এই মুহূর্তে বাচ্চা নেওয়া, এটা একটা কঠিন সিদ্ধান্ত। চতুর্থপতি শনি, সে হচ্ছে গিয়ে লগ্নকে দৃষ্টি দিচ্ছে। তাহলে আমরা কি এক্সপেক্ট করব? চতুর্থপতি চন্দ্র লগ্নকে দৃষ্টি দিচ্ছে, আমরা কি এক্সপেক্ট করব? মায়ের সঙ্গে এই সন্তানের সম্পর্ক ভালো হওয়া উচিত। কিন্তু চন্দ্র সাপেক্ষে চন্দ্রের নক্ষত্র অধিপতি রাহু সে অষ্টমে অবস্থান করেছে, এবং পঞ্চম ভাবের উপরে কেতুর দৃষ্টি, মারক গ্রহ শুক্রের দৃষ্টি। এইটার কারণে চতুর্থ ভাবে শুক্র আর কেতুর প্রভাব পড়ার কারণে এই মানুষটার মাতৃস্থানটা মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গেছে। মায়ের সঙ্গে সম্পর্ক ওনার চরম খারাপ। ফলে আমাদের বেশ কিছু ক্ষেত্রে প্রেডিকশন করতে গিয়ে কিছু গন্ডগোল হবে। আবার কিছু আমরা পারফেক্ট প্রেডিকশনও দিতে পারবো, এবং এই পারফেক্ট প্রেডিকশন বা সাবধান বার্তা সেগুলোই মানুষটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যাই হোক, এবার হচ্ছে গিয়ে আমরা আমাদের সিলেবাসের দিকে একটুখানি চলে যাব। এবং আমাদের সিলেবাসে রয়েছে গ্রহদের সঙ্গে ভাবের সম্পর্ক। আমি একবার দেখে নিই। আমাদের আজকের কোর্সে রয়েছে, ক্লাসে রয়েছে রিলেশনশিপ বিটুইন প্ল্যানেটস অ্যান্ড হাউসেস। আর তারপরের দিনের পড়াতে রয়েছে ট্রানজিশনাল মুভমেন্ট অফ প্ল্যানেটস। আমরা ইতিমধ্যে এই ট্রানজিট বা আদার্স এই সমস্ত বিষয় সম্পর্কে মোটামুটি জানতে পেরেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রহ এবং ভাবের সঙ্গে সম্পর্ক। তো আপনারা তো এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে গ্রহ আর ভাবের সঙ্গে এটা আবার কিরকম সম্পর্ক। এই সম্পর্ক আবার কোথায় কি হবে? কোনো না গ্রহ কোনো একটা ভাবে আছে। এবার আপনারা সবাই ইতিমধ্যেই জানেন যে ভাবের সংখ্যা যেটা, সেটা হচ্ছে 12। 12টা ভাব রয়েছে। এবার আমাকে একটা জিনিস বলতে পারেন, গ্রহদের সংখ্যা কত? লগ্নকে বাদ দিলে, লগ্নকে বাদ দেবো, বাদ দিলে আমাদের গ্রহের সংখ্যা কত?
আসলে যে কোনো প্রশ্ন সেটাকে যদি হঠাৎ করা হয় তাহলে আমরা একটু কনফিউজড হয়ে যাই। আমি কোনো জটিল ভাবে প্রশ্নটা করিনি, প্রশ্নটা হচ্ছে নটা নবগ্রহ। মানে কোশ্চেনটা করাতে আপনারা একটু ঘাবড়ে গিয়েছেন, সবসময় যে কোশ্চেন কঠিন হবে এরকম ব্যাপার নেই, আপনারা সহজভাবে দিন। অ্যাকচুয়ালি আমাদের এফেক্টিভ গ্রহের সংখ্যা নয়, আর সৌরজগতে গ্রহের সংখ্যা যাদের কিছু ইম্প্যাক্ট থাকতে পারে তাদের সংখ্যা হচ্ছে 12। মানে 12 মানে আমাদের 9টা গ্রহ প্লাস হচ্ছে গিয়ে ইন্দ্র, বরুণ, রুদ্র, বা হচ্ছে গিয়ে প্রজাপতি, বরুণ আর রুদ্র। তো ইন্দ্র, বরুণ, প্রজাপতি যাই হোক না কেন, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইটা আমাদেরকে ধরতে হবে যে ইউরেনাস, নেপচুন, প্লুটো এদেরও ইম্প্যাক্ট আমাদের লাইফে পড়তে পারে। এবং কিছু কিছু সময় কিছু কিছু ট্রানজিটে ইউরেনাস, নেপচুন এরা তো ভীষণ এফেক্টিভ হয়ে যায়, এবং দেখা যায় যে এরাই পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করেছে, বাকি লোকরা হাঁকড়ে বসে আছে, বাকি গ্রহদের এফেক্ট কম। এবার আমাদের গ্রহদের নামগুলো আমরা একটু লিখে দিই। তাহলে রবি, চন্দ্রমা, গুরু, শনি, এইগুলো হচ্ছে আমাদের মুখ্য গ্রহ। এরপর আবার দুটো আছে দুষ্ট গ্রহ, রাহু। এগুলোকে ছায়া গ্রহ ট্রহ অনেক কিছু বলা হয়, তাই আলাদা করে লিখলাম। আর এরপরে হচ্ছে বহির মণ্ডলস্থ গ্রহ, অর্থাৎ আউটার প্ল্যানেটস। আউটার প্ল্যানেটস এর মধ্যে রয়েছে ইউরেনাস, নেপচুন, প্লুটো। এবার এগুলো একটু বড় করে দিই। সর্বনাশ হলো। আবার লিখি রবি, তারপরে চন্দ্র, তারপরে বুধ, শুক্র, মঙ্গল। রাহু, কেতু, আর হচ্ছে গিয়ে ইউরেনাস, নেপচুন, আর হচ্ছে প্লুটো। তাহলে সূর্য কোন কোন ভাবে থাকলে পরে আপনি একটা কিছু ভালো আশা করতে পারেন, বা সূর্য কোন কোন ভাবে একটা বেটার রেজাল্ট দিতে পারে, সেই বিষয়টাই হচ্ছে গিয়ে আমাদের গ্রহদের সঙ্গে ভাবের সম্পর্ক। চন্দ্রমা কোন কোন ঘরে থাকলে পরে বেটার, কোন কোন ঘরে থাকলে পরে মানসিক দিক থেকে উৎসাহ, বলবত্তা ইত্যাদি পাবো, সেইটা আপনাকে বুঝবার চেষ্টা করতে হবে। ভাবগুলো হচ্ছে গিয়ে এক, ভাবকে আমরা সবসময় রোমান হরফে লিখবার চেষ্টা করব। রবিকে আমরা সাধারণত পাপ গ্রহ বলে থাকি। তো পাপ গ্রহ ওয়ার্ডটা আমরা একটু কম ইউজ করব, আমরা ক্রূর গ্রহ ইউজ করব। মানে যে একটু হচ্ছে গিয়ে কড়া কষাই টাইপের গ্রহ, যার এফেক্ট ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে অনেক বেশি স্ট্রং, সে হচ্ছে রবি। যাকে কন্ট্রোল করা বেশ কঠিন, সে হচ্ছে রবি। তাহলে রবি কোথায় থাকলে আমাদের জন্য বেটার হবে, কোন ভাবে রবিকে আমরা বা মানে উইলিংলি অ্যাকসেপ্ট করবো। তাহলে এই যে রবি কোথায় রয়েছে, কেমন ভাবে রয়েছে, এইটাকে আইডেন্টিফাই করা, এইটা কিন্তু আমাদের জন্য সবার আগে ইম্পর্টেন্ট। তো রবিকে আমরা মূলত উপচের স্থানগুলিকে গুরুত্ব দেব। তবে তার মধ্যে ওই
6 নম্বর ঘরে রবি, এটা যে খুব সুফল দেবে তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ 3, 10, 11 এইটা হচ্ছে রবির জন্য ভালো ঘর। 10, 11তে তো রবি খুবই ভালো ফল দেয়। কিছু কিছু সময় 9 নম্বর ঘরেও রবি ভালো ফল দেয়। যদি কুণ্ডলিতে আমরা রবির গুড রেজাল্ট না পাই, সেই ক্ষেত্রে প্রথম যে বিষয়টি ঘটবে সেটি হলো পড়াশোনার ক্ষেত্রে বাধা। রবির থেকে যদি আমরা বেটার রেজাল্ট না পাই, রবিকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে না পারি, তাহলে আমাদের কিন্তু প্রথম শিক্ষার ক্ষেত্রে বাধা হবে। আবার গ্রোথ, ডেভেলপমেন্ট, আবার উচ্চ বিদ্যা, এগুলো রীতিমতো বাধাপ্রাপ্ত হবে যদি রবি সঠিকভাবে না থাকে। লগ্নে রবি এতটাই ইগো বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে গিয়ে ভীষণ রকম প্রবলেম থাকবে। দ্বিতীয় রবি মন্দের ভালো বা ভালোর মন্দ আমরা সেটা বলবো না, কিন্তু দ্বিতীয় রবির নক্ষত্র যদি ভালো হয়, দ্বিতীয় রবি যদি শুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ঠিক আছে, চলে যাবে। কিন্তু দ্বিতীয় রবি যদি অশুভ নক্ষত্রে থাকে, দ্বিতীয় রবি যদি পীড়িত অবস্থায় থাকে, তাহলে ভয়ঙ্কর সমস্যা হতে চলেছে। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর, টাকা পয়সা বরবাদ, নিজের কথার জন্য পুরো ফেঁসে যাওয়া, বহু সময় ওই বার্গেনিং, বার্গেনিং না, গ্যাম্বলিং, লটারি, জুয়া ইত্যাদিতে সর্বনাশ হওয়া ইত্যাদি হতে পারে। ফলে দ্বিতীয় রবি, সেটা হচ্ছে লাইক যুধিষ্ঠিরের মতন, যা বলিব যাহা বলিব সত্য বলিব, যাহা খেলিব জুয়া খেলিব, এইরকম টাইপের মেন্টালিটি। মানে সত্যিই বলছে, কিন্তু এই এক দোষে সে বেচারা বিপদে পড়ে আছে। তাহলে এই যে টাইপ এবং ইগো প্রবলেম, যে আমি হারবো না, তখন যদি গুটিয়ে নিয়ে চলে আসতো, তাহলে কিন্তু সমস্যা মিটে যেত, যে এখান থেকে আমি বেরিয়ে গেলাম। তো এই যে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে আসতে না পারার টেন্ডেন্সি এইটা দেবে হচ্ছে গিয়ে দেবগুরু বৃহস্পতি। এইটা সরি, এটা দেবে হচ্ছে গিয়ে রবি। দ্বিতীয় রবি ভালো নয়। চতুর্থে রবি সুখের হানিকারক। খুব রেয়ার লোক চতুর্থে রবিতে সুখী রয়েছে। বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়, বিদেশে গিয়ে থাকতে হয়, অন্যের বাড়িতে পড়াশোনা করতে হয়, মানুষ হতে হয় অন্যের বাড়িতে, চতুর্থে রবি। পঞ্চমে রবি সন্তান প্রাপ্তিতে বাধা। পড়াশোনার ক্ষেত্রে ভালো, খুবই ভালো, ক্রিয়েটিভিটি বাড়ে, তার সঙ্গে সঙ্গে রিসার্চ করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। 5 নম্বর ঘরে রবি সন্তান সুখের হানিকারক। সন্তানের সঙ্গে বড় রকমের প্রবলেম দেখতে পাওয়া যায়। ষষ্ঠে রবি, রবি তো আমাদের শরীরকে অনেকটাই কন্ট্রোল করে। ষষ্ঠে রবি, রবি সংক্রান্ত বহু রোগ বাড়িয়ে দেয়। ফলে ষষ্ঠে রবিটাকে আমরা খুব একটা ভালো কম্বিনেশন হিসেবে ট্রিট করব না। ষষ্ঠে রবি জেনারেলি রোগ বাড়িয়ে দেয়, আর তার সঙ্গে সঙ্গে পরিশ্রম সংক্রান্ত কিছু সমস্যা তৈরি করিয়ে দেয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে অথরিটি, সরকার, গভর্নমেন্ট, এদের সঙ্গে শত্রুতা করিয়ে দেয়। তো ষষ্ঠে রবিটা, এটা খুব একটা ভালো কম্বিনেশন আমাদের নর্মাল মানুষদের জন্য নয়। যারা সবসময় লড়াই যুদ্ধ ইত্যাদি করছে, যাদেরকে কন্টিনিউয়াসলি ওই কম্পিটিশনে নামতে হচ্ছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ষষ্ঠী রবি ঠিক আছে। কিন্তু আমাদের মতো যারা আমরা একটু ছাপোষা মানুষ, শান্তিতে থাকতে ভালোবাসি, আপনাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কিন্তু রবি খুব একটা সুখদায়ক নয়। রবি আমাদের জীবনে এই ষষ্ঠে থাকলে পরে সমস্যাই দেবে। এবং তার সঙ্গে সঙ্গে চোখের রোগ, পিত্ত রোগ, তারপরে হার্টের রোগ, লিভার সংক্রান্ত সমস্যা, এগুলো নিয়ে আসবে। আর এতটাই মাত্রায় নিয়ে আসবে, যেটাকে কন্ট্রোল করা কঠিন। সাধারণত দেখতে পাওয়া যায় ষষ্ঠের রবিযুক্ত মানুষরা তুলনামূলকভাবে স্বল্পায়ু হয়। কারণটা আপনারা বুঝতে পারবেন, রবি আমাদের জীবনী শক্তিকে নিয়ন্ত্রণ করে। তাহলে ষষ্ঠের রবি মানে ক্ষয়ের স্থানে রবি। এত পরিশ্রম করেছে, এত লড়াই করেছে, এত রেসপন্সিবিলিটি পালন করেছে, যে সে আলটিমেটলি বিপদে পড়েছে। তার জীবনী শক্তি কমে গেছে, এত ছোটাছুটি এত দৌড়দৌড়ি করেছে, যে আলটিমেটলি সে ব্যাপারটাকে কন্টিনিউ রাখতে পারেনি। এরপরে হচ্ছে সপ্তমে রবি, মারাত্মক খারাপ। মারাত্মক খারাপ মানে এত বেশি ইগো প্রবলেম,
এরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। এই মানুষগুলো বিভিন্ন ভাবে শত্রুদের দ্বারা সমস্যাগ্রস্ত হয়। সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এদের ম্যারেড লাইফটা পুরো যাতা হয়ে যায়। সপ্তমের রবি আছে, ম্যারেড লাইফ খুব হ্যাপি, এটা আপনি পাবেন না। দুজনের মধ্যে একজন আরেকজনকে এতটাই ডমিনেট করেছে যে তারা ভালো নেই। অষ্টমে যদি রবি থাকে, অষ্টমের রবিটা সে একই জীবনী শক্তি, মান, যশ এগুলো হানি করায়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পৈতৃক বাসস্থান, এখানে একটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। আর একটা কি, অষ্টমে রবি থাকলে পরে তার দৃষ্টি পড়ে দ্বিতীয়, ঋণের কারণে জর্জরিত হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। শারীরিক সমস্যা ক্রমাগত বাড়ে, অ্যাংজাইটি, টেনশন, অবসন্নতা, মানসিক দিক থেকে হীনম্মন্যতা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এবং যখন এই ব্যাপারগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, মানুষটার কিন্তু জীবনী শক্তি ধীরে ধীরে কমতে থাকে। এরপরে হচ্ছে আমাদের নবমে রবি। নবমে রবি পিতৃবিরোধের কারণ। পিতৃবিরোধ, বাবার সাপোর্টের অভাব, বাবার শরীর স্বাস্থ্য খারাপ, এই বিষয়গুলিকে দেয় হচ্ছে নবমে রবি। তার সঙ্গে সঙ্গে নবম ভাবের একটা নাম আছে, সেটা হচ্ছে ভাগ্য ভাব। সেই ভাগ্য ব্যাপারটাকে পুরো নাস্তানাবুদ করে দেয়। নাস্তানাবুদ বলতে হচ্ছে কি, খাটতে খাটতে লড়তে লড়তে জীবন একদম ছিন্ন ভিন্ন। এবং যখন সেই জিনিসটা যেটা পাওয়ার জন্য এত খাটনি আমি করলাম, সেটা ভোগ করার বয়সটা পার হয়ে গেছে। আমার শখ হয়ে যাবে একটা হেলিকপ্টার কিনবো। এবার এই হেলিকপ্টার কিনবার জন্য আমি সমস্ত কাজকর্ম বন্ধ করে শুধু পয়সা জমাচ্ছি। এবার দেখা গেল যখন আমি হেলিকপ্টারে করে আকাশে উঠে পৃথিবীর সৌন্দর্য অবলোকন করব, তখন দেখা গেল আমার চোখ খারাপ হয়ে গেছে। তো এইটা হচ্ছে গিয়ে মানে ভাগ্য হানি, এটা হচ্ছে গিয়ে রবি করায়। তবে নবমের রবি উচ্চ বিদ্যাটাকে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করে। এটা নবমের রবির একটা বড় গুণ, এবং বড় গুণ বড় কোয়ালিটি যাই বলি না কেন, নবমের রবি এটা দিয়ে থাকে। এরপরে হচ্ছে, দশমের রবি খুব ভালো। পদ, অথরিটি, জনপ্রিয়তা ইত্যাদি সৃষ্টি করে, অ্যাচিভ করবার ক্ষমতা বাড়িয়ে দেয়, জীবনকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই কোয়ালিটি গুলো নবমের রবি দিয়ে থাকে। দশমের রবি, দশমের রবি রাজনীতির জন্য ভীষণ ভালো, এবং এরা পড়াশোনাও খুব ভালো করে। এদের মধ্যে একটাই প্রবলেম থাকে, প্রচুর রেসপন্সিবিলিটি এদেরকে করতে হয়। আর একটা বিষয়, এদের কুণ্ডলিতে যাদের দশমে রবি, তাদের প্রায় প্রত্যেকেরই ওই 12টার আশেপাশে জন্ম হবে, এটা বুঝতে পারবেন। এবং একটা তেজ, একটা জেদ এগুলো থাকে। একাদশে রবি ভালো, মানে গুড পজিশন, কিন্তু ম্যারেড লাইফটা ডিস্টার্ব হয়, সন্তানের সঙ্গে সমস্যা দেখতে পাওয়া যায়। আর দ্বাদশে রবি এটা মোটেও ভালো নয়। রবি দ্বাদশে থাকা শারীরিক সমস্যা, সম্মান হানি, চোখের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা, দুর্বলতা ইত্যাদিকে সৃষ্টি করে। পারিপার্শ্বিক দিক থেকে বেশ কিছু সমস্যা সেগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে রবির অবস্থা। এইটুকু পরিষ্কার হলো। এবার চন্দ্র, চন্দ্রের সাথে প্রথম লগ্ন ভাব ভীষণ ভালো, কিন্তু প্রচন্ড ইমোশনাল, ছোট্ট ছোট্ট ব্যাপারে খুব কষ্ট পায় মনে। আর একটা বিষয় লগ্নে চন্দ্র থাকলে হবে, আপনাদের কারো থাকতেও পারে নাও থাকতে পারে, এরা কিন্তু একটু নিজেরটা চিন্তা করতে বেশি ভালোবাসে। এদেরকে দুষ্টু লোকরা স্বার্থপর বলে। এবার সবার ক্ষেত্রে নয় ব্যাপারটা, তো কারোর কারোর ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু নিজের ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করে। কিন্তু লগ্নে চন্দ্র হিলিং পাওয়ার এনে দেয়, মানুষকে খুব সহজেই হিল করে দেওয়ার ক্ষমতা, সেটাই মানুষগুলোর মধ্যে থাকতে দেখতে পাওয়া যায়। হিল করে দেওয়া মানে হচ্ছে গিয়ে মানুষের সেবা করা, যত্ন করা, নার্সিং করবার টেন্ডেন্সি, সেইটা এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এরা এই কাজটা খুব ভালোভাবে করতে পারে। চন্দ্র দ্বিতীয়, মোটামুটি মন্দের ভালো, কথাবার্তা বলে ভালো, কিন্তু টাকা পয়সার দিক থেকে খুব চাপ সৃষ্টি হয়। চন্দ্র তো সবচেয়ে চঞ্চল,
তাই চন্দ্র যখনই দ্বিতীয় থাকে তখন সবসময় দেখতে পাওয়া যায় যে টাকা পয়সা রাখার ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দ্বিতীয় চন্দ্র থাকলে পরে স্কিনের প্রবলেম মুখমণ্ডলে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কারণ চন্দ্র এমন একটা গ্রহ যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পীড়িত হয়, প্রতি মুহূর্তেই তার কিছু না কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। অস্থির গ্রহ। ফলে চন্দ্র যখন পীড়িত, পীড়িত হোক বা হালকা পীড়িত হোক বা অপীড়িত অবস্থাতেও যদি সে বসে আপনার উম, দ্বিতীয় ঘরে, তাহলে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায়। আচ্ছা, তো চন্দ্র তৃতীয় ভাবে খুব অ্যাক্টিভ করে দেয়, খুব ছোটাছুটি করে, কিন্তু এদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ। এটা আপনারা বুঝতেই পারবেন, কারণ চন্দ্র রিলেশনের কারক গ্রহ এবং চন্দ্র খুব চাঞ্চল্যের কারক গ্রহ। চন্দ্র সবসময় তার মুড চেঞ্জ হয়, যেমন অমাবস্যা, পূর্ণিমা, প্রতিদিন চন্দ্রের রূপ আলাদা, কলা পরিবর্তিত হয়, 16 কলা রয়েছে। ফলে এখানে রিলেশনশিপের মধ্যে গ্রীষ্ম বর্ষা লেগেই থাকে। এরপরে আমাদের রয়েছে চতুর্থ ভাব, মোটামুটি। কিন্তু চতুর্থ ভাবের কারক গ্রহ চন্দ্র ভাবের হানি করায়, অর্থাৎ মা, বন্ধুত্ব, এই জায়গাগুলো নষ্ট করায়, বাড়িতে ড্যাম্প হওয়ার টেন্ডেন্সি বাড়ায়। এবং যখন এই জাতকের আহ জন্ম হয় তখন একটা বৃষ্টি হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একটা মজার জিনিস হচ্ছে, চতুর্থে চন্দ্র রয়েছে আমার কুণ্ডলিতে। তো আমি, আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে সবসময় জল ঢোকে। এবার ছোটবেলাতে হচ্ছে আমি যখন ঘরে, আমরা খেতে বসতাম, বৃষ্টি হচ্ছে, ঘরের মেঝেটা এত নিচু ছিল, খেতে বসলেই জল ঢুকে যেত। মানে বৃষ্টি বৃষ্টি একটু হলেই জল ঢুকে গেছে, মানে বৃষ্টি হয়েছে মানে আমাদের ঘরে জল, আর কারোর ঘরে ঢুক না ঢুক আমাদের ঘরে জল। তো রাত্রিবেলা তো বৃষ্টিটা একটু বেশি হয় সাধারণত, আগেও তাই হতো। তো বাবা পড়িয়ে ফিরেছেন, স্কুল টিচার ছিলেন, পড়িয়ে ফিরে যে তাড়াতাড়ি খেতে দাও, বৃষ্টি আসছে, মানে বৃষ্টিতে ঘরে জল ঢুকবে, খেয়ে দিয়ে বিছানার মধ্যে উঠে পড়বো। তো মেঝেতে বসে খেতাম, তো মেঝেতে জল চলে গেলে আর খাওয়া যাবে না, এইরকম পরিস্থিতিতে ছিলাম। তারপরে যখন বাড়ি হলো, বাড়ি হওয়ার পরে দীর্ঘদিন আমাদের বেশ কয়েকটা ঘরে জানালা ছিল না, তখন বৃষ্টি হলে জল ঢুকতো। এখন আমাদের বাড়িটা মোটামুটি মোটামুটি সুন্দর, কিন্তু তার যে ডিজাইন আমি করেছি, সেই ডিজাইন আর তার দিক এমন বিকট হয়েছে যে বৃষ্টি হলে পরেই জানলা দিয়ে দরজা দিয়ে জল ঢুকে। এবং সিঁড়িতে, সিঁড়িটা হচ্ছে কি বিশাল বড় সড়ো একটা কাচের ইয়ে লাগানো রয়েছে, মানে একটা কাচের ইউ টাইপের, উল্টানো ইউ টাইপের একটা কাচের রেলিং সিঁড়িতে লাগিয়েছি, সেটার হাইট হচ্ছে 23 ফুট প্রায়। তো এই 23 ফুটের যে জায়গাটা, সেখান থেকে হু হু করে জল ঢোকে। এবং সেটা ঢোকার কারণ হচ্ছে গিয়ে আহ পরিণত বুদ্ধির অভাব। যখন এই বাড়িটা হয়েছে তখন হচ্ছে 11 সাল, 2011, হ্যাঁ, 2011 সালে যখন বাড়ি করি, তখন তো অত বুদ্ধি ছিল না, বয়স কম, নিজের ইয়েতে বাড়ি বানিয়েছি। এখন বাড়ি বানালে আমি অন্যরকম বানাতাম। তো তখন হচ্ছে কি ইমোশনালি বাড়ি বানিয়েছি, কিন্তু সেই বাড়ি থেকে জল ঢোকে। হ্যাঁ, আরেকটা আমার ছোট্ট ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটাতে কোথাও ড্যাম্প নেই, কিন্তু ওই ফ্ল্যাটটাতে ড্যাম্প আছে। ওই বিল্ডিংটাতে কোথাও ড্যাম্প নেই, কিন্তু আমার ফ্ল্যাটটাতে ড্যাম্প আছে। তো ফলে আমি আর কি আমার কুণ্ডলিতে দেখেছি যে চতুর্থে চন্দ্র প্রচুর জল আমার বাড়ির সঙ্গে জলের সম্পর্ক তৈরি করে রেখেছে। পঞ্চমে চন্দ্র ভালো, খুব ইমোশনাল হয়, কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি ফেস করতে হয়, বাধা বিপত্তি, চেঞ্জ, পরিবর্তন। তবে এই মানুষগুলো খুব রোমান্টিক, পঞ্চমে চন্দ্র, লগ্নে চন্দ্র, এরা ভীষণ রোমান্টিক হয়ে থাকেন, এবং এদের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা ভীষণ বেশি হয়ে থাকে। কিন্তু এরা এদের ক্রিয়েটিভিটিকে প্রপার ওয়েতে ইউজ করতে পারেন না। চন্দ্র যদি গাইডেড কন্ডিশনে থাকে, গাইডেড মানে হচ্ছে কি শুক্র, চন্দ্র, বুধ, এরা যদি কানেক্টেড থাকে, বৃহস্পতি চন্দ্র খুব ভালো কম্বিনেশন,
তো এরকম কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে পঞ্চমে চন্দ্র খুব ভালো ফল দেয়, এবং শেয়ার মার্কেট বা অন্য কোনো ব্যবস্থা, ক্রিয়েটিভ কাজকর্ম, সেখান থেকে প্রচুর অর্থ উপার্জনের জায়গা তৈরি হতে দেখতে পাওয়া যায়। তারপরে এইটা আহ ষষ্ঠে চন্দ্র, এই পেটের সমস্যা খুব, মানে বাজে পেটের সমস্যা। তো মানুষজন এরা এসে আমাদের কাছে বলে যে আমাদের পেটে একদম কিছু খেয়ে হজম করতে পারি না, খেলেই সমস্যা, খেলেই সমস্যা। কখনো কখনো ডিপ্রেশনে পড়েন। আর এদের সঙ্গে এদের মনে হয় যে প্রচুর মানুষ আমাকে সন্দেহ করছে, বা প্রচুর মানুষ, বেশিরভাগ মানুষ তারা আমার শত্রু, এই মানুষগুলো আমাকে ডিস্টার্ব করতে চাইছে, এই যে মানুষদের আশেপাশে আমি রয়েছি এরা আমার জন্য হার্মফুল। এই ব্যাপারটা কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারপরে সপ্তমে চন্দ্র, খুব ভালো নয়, খুব খারাপও নয়। ম্যারেড লাইফটা কিছুটা ডিস্টার্ব, ম্যারেড লাইফে কিছু অল্প বিস্তর অশান্তি, টুকটাক মানিয়ে গুছিয়ে নেওয়ার অভাব, এগুলো লেগেই থাকে। আর ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বড় বড় অশান্তি হতে দেখতে পাওয়া যায়। এইটা কিন্তু মানে ভীষণ ভাবে দেখতে পাওয়া যায়, এইটার কোনো মুক্তি নেই। স্বামী কিংবা স্ত্রী, এদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে মানসিক দিক থেকে বা মানসিক রোগ জাতীয় সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এইটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম। অষ্টমে চন্দ্র খুব খারাপ, বিশেষ করে প্রচুর মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি কর্কট লগ্ন, কুম্ভ রাশি, এই যে এদের লগ্নপতি অষ্টমে চলে গেল, এটা কিন্তু খুবই বিশ্রী একটা ব্যাপার, খুবই বিশ্রী একটা সমস্যা সৃষ্টি। অষ্টমে চন্দ্র মেন্টালি ডিস্টার্ব করে, মানসিক দিক থেকে ডিপ্রেশনে ফেলে, সম্পত্তি হানি, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, মাতৃ নাশ, মাতৃ বিয়োগ, বাইরের কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট, এরকম ব্যাপার স্যাপার দিয়ে থাকে। তো এই অষ্টমে চন্দ্র কিন্তু মোটেও ভালো নয়, প্রচুর ঋণ হয়ে যেতে পারে, ভুল বোঝাবুঝি, মনে মনে দুঃখ ইত্যাদি সৃষ্টি হয়। নবমে চন্দ্র ভালো, চন্দ্র নবমে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হয়, বাবা মা এদের মধ্যে মোটামুটি অ্যাটাচমেন্ট ভালো থাকতে দেখতে পাওয়া যায়। তবে নবমে চন্দ্র কিন্তু স্বল্পকালীন বিদেশ যাত্রা, তীর্থযাত্রা ইত্যাদি করিয়ে থাকে। এই কম্বিনেশনটাকে আমরা গুড কম্বিনেশন হিসেবে ট্রিট করব। দশমে চন্দ্র ঠিক আছে, কিন্তু কর্মক্ষেত্রে ক্রমাগত অশান্তি ফেস করতে করতে জাতক বেশ মানে কাহিল হয়ে পড়ে। জাতকের ক্ষেত্রে এই ব্যাপারটাকে কন্টিনিউ ধরে রাখা, এটা কিন্তু বেশ কঠিন অবস্থা সৃষ্টি করতে দেখতে পাওয়া যায়। দশমে চন্দ্র গেল, এরপরে হচ্ছে গিয়ে আমাদের একাদশে চন্দ্র, ভীষণ ভালো। যদি একটু অন্য কোনো গ্রহের সাপোর্ট পায়, একটু শুভ গ্রহের সাপোর্ট আর একটু অশুভ গ্রহের সাপোর্ট, যেমন হচ্ছে গিয়ে এই চন্দ্রের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আর বৃহস্পতিটা কোনোভাবে রাহুর সঙ্গে কানেক্টেড, তাহলে ব্যাস, এই চন্দ্র কিন্তু দ্রুত ভাগ্যের উন্নতি ঘটিয়ে দেবে। একদম অতি দ্রুত ভাগ্যের উন্নতি এই কম্বিনেশন ঘটিয়ে দিতে পারে। দ্বাদশে চন্দ্র মোটেও ভালো না, ঘুমের সমস্যা করায়, এই জাতককে প্রচুর ওষুধপত্র খেতে হয়, জাতকের মনের মধ্যে দুঃখ লুকিয়ে থাকে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, এই সমস্ত ফেস করতে করতে তার সঙ্গে সঙ্গে স্কিনের প্রবলেম, মুখমণ্ডলের প্রবলেম ইত্যাদি ফেস করতে দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে বুধ। বুধকে আমরা বলে থাকি বালক গ্রহ। বুধ যেখানে থাকে সেই জায়গাটাকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করে। বুধকে মোটামুটি আমরা শুভ গ্রহ হিসেবে ট্রিট করি, একটা ভালো পদের গ্রহ হিসেবে আমরা বুধকে ট্রিট করি। কিন্তু বুধের অবস্থান, এইটা কিন্তু খুব কনফিউজিং। বুধ যে কখন কিভাবে ফল প্রদান করবে, এইটাকে আইডেন্টিফাই করা রীতিমতো কঠিন। বুধ লগ্নে ভীষণ ভালো ফল দিচ্ছে, আবার দেখা যাচ্ছে বুধ লগ্নেই রয়েছে কিন্তু ভালো রকম সমস্যা দিচ্ছে। বুধের ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিটা কিন্তু রীতিমতো রহস্যজনক।
লগ্নে বুধকে মোটামুটি ভালো হিসেবেই ধরবো। বুধের নক্ষত্র যদি ভালো হয় সেই ক্ষেত্রে বুধ কিন্তু ভালো ফল দেবে। বুধের নক্ষত্র ভালো হলে পরে নক্ষত্রের উপর কিছুটা নির্ভর করে বুধ জাতককে কিছুটা চাইল্ডিশ করবে, শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই ভুগবে। আর একটা বড় প্রবলেম হচ্ছে ডিপেন্ডেন্ট করে দেওয়ার টেন্ডেন্সি। বুধ কিন্তু বুধও কিন্তু জাতককে অলস করতে পারে এবং ভীষণভাবে নির্ভরশীল করে দেওয়ার একটা টেন্ডেন্সি সেটা তৈরি করতে পারে। এই ব্যাপারটা আমরা বুধের ক্ষেত্রে দেখতে পাবো। দ্বিতীয় বুধ বিভিন্ন পদ্ধতিতে অর্থ উপার্জনের নতুন নতুন বুদ্ধি, চাকুরির প্রবৃত্তি, বাক্য ভীষণ ভালো, জ্যোতিষ হতে তো পারেই। তবে নক্ষত্রটা এই ক্ষেত্রেও দেখতে হবে। ফ্যামিলি থেকে পয়সা কড়ি পাওয়ার সম্ভাবনা, আপনজনদের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা, এই সমস্ত বুধ সৃষ্টি করতে চেষ্টা করবেন। আলটিমেটলি বুধের ইম্প্যাক্ট রাশি চক্রের উপরে ভালো। দ্বিতীয় ভাবে বুধ থাকলে এটা ভালো। তৃতীয় বুধ খুব একটা ভালো নয়, প্রচন্ড চঞ্চল, বিভিন্ন দিকে মানসিকতার ক্ষেত্রে সমস্যা। একটা কথা আছে, সেটা হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। তাহলে সব কাজই অল্প অল্প পারে কিন্তু কোনোটাই খুব ভালো করে পারে না। এইটা হচ্ছে তৃতীয় বুধ করে দেওয়ার চেষ্টা করে। তবে সাধারণত এরা অঙ্কে খুব ভালো হয়ে থাকে এবং ম্যাথামেটিক্স রিলেটেড ক্যালকুলেশন, জ্যামিতি, বাড়িঘরের হিসাব, জমি জায়গার হিসাব, এগুলো এরা খুব ভালো করতে পারে। এরপরে হচ্ছে গিয়ে চতুর্থে বুধ মিডিয়াম কম্বিনেশন, খুব ভালো নয়। পঞ্চমে বুধ ছেলে মেয়ে এদের সঙ্গে অশান্তি সৃষ্টি হয়, তারা মান্যতা দিতে চায় না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সন্তানের বড় হয়ে ওঠা, এটা কিন্তু বেশ কঠিন হয়। কিন্তু এই জাতকরা প্রচন্ড ক্রিয়েটিভ। এরা এরা লেখে ভালো, এরা বলে ভালো, এরা ভাবে ভালো, এরা বোঝেও ভালো। কিন্তু তা সত্ত্বেও এদের বোঝাবুঝিকে যদি না কোনো ভালো গ্রহের সাপোর্ট পায় তাহলে এরা ইমপ্লিমেন্ট করতে পারে না। জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা আসে। আর যদি অষ্টম ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব পীড়িত থাকে তাহলে পঞ্চমে বুধ গ্যাম্বলিং বা জুয়ার টেন্ডেন্সি বাড়ায়। অ্যাডিকশনের টেন্ডেন্সি বাড়তে পারে পঞ্চমে বুধ থাকলে। ষষ্ঠে বুধ খুব ভালো নয়, কিন্তু তাহলেও যদি বুধটা বলবান থাকে লড়াই করবার মেন্টালিটি দেয়। ব্যবসা করবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, মামা বাড়িতে অশান্তি এবং সৎ ভাইয়ের কাছ থেকে সমস্যায় যুক্ত হওয়ার প্রবণতা বাড়ায়। সপ্তমে যদি ষষ্ঠে যদি বুধ থাকে আর যদি হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায় সপ্তম ভাব পীড়িত এবং দ্বাদশ ভাবটা তুলনামূলকভাবে ভালো, দ্বাদশ ভাবের সঙ্গে দ্বিতীয় ভাবের সম্পর্ক হয়েছে, তাহলে সেই জাতকের মধ্যে সেকেন্ড ম্যারেজের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। জাতক বিয়ে করে সুখী হয় না এবং দ্বিতীয় বিবাহ সেটাও কিন্তু সুখী হয় না, কিন্তু বিয়ে করার ইচ্ছা এটা জাতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে গিয়ে সপ্তম ভাবে বুধ ব্যবসায়িক মেন্টালিটি, ব্যবসার ক্ষেত্রে জাতক ভালো করে। তবে সঞ্চয়ের ক্ষেত্রে জাতকের কিন্তু সমস্যা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে টাকা কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে টাকাটার প্রপার ম্যানেজমেন্ট করবে, এই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ করায় বুধ। বোঝে ভালো কিন্তু টাকাটা রাখতে পারছে না, মানে ব্যবসায় প্রচুর টাকা আসছে, টাকা থাকছে না। এই সমস্যায় আপনারাও অনেকে আছেন এবং আপনাদের ক্লায়েন্টরাও অনেকে আছে, যে টাকা তো আয় করছি কিন্তু টাকা ধরে রাখতে পারছি না। এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু ভীষণই মারাত্মক সমস্যা এবং এই সমস্যা জাতক বা জাতিকা বা আমাদের ক্লায়েন্ট তাদেরকে নাস্তানাবুদ করে দেয়। বুধ সেইভাবেই ব্যবসা দেয় প্রচুর, কিন্তু আলটিমেটলি সেটাকে হচ্ছে গিয়ে ধরে রাখতে দেয়। ব্যবসায়িক বুদ্ধি প্রচুর থাকে। অষ্টমে বুধ নিজের দোষে সব শেষ, নিজে আর কি সমস্ত গন্ডগোল টন্ডগোল পাকিয়ে একদম যাতা কন্ডিশন করে বসে থাকে বুদ্ধির দোষে। একদম কি অশান্তি চতুর্দিকে। তো অষ্টমে বুধ এইটা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান। আর একটা মজার জিনিস অষ্টমে বুধে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে কিছু কিছু মানুষ বলে
আমি যে বুদ্ধি দিই সেই বুদ্ধিতে অন্য লোকের লাভ হয়, কিন্তু সেই বুদ্ধি নিজে খাটাই লাভ হয় না। এই শব্দ, এই কথা আপনারা শুনেছেন, অনেকেই শুনেছেন। কত মানুষের ভাগ্য বদলে গেল। কেউ কেউ বলে, বিশেষ করে বলে বিয়ের পরে ওর কপাল খুলে গেল, কিন্তু আমার জীবনে সর্বনাশ হয়ে গেল। তো এই যে কিছু কিছু মানুষ আছেন যারা বুদ্ধির মাধ্যমে অন্যকে উপকার করতে পারেন, বুদ্ধির মাধ্যমে, কিন্তু তারা নিজেদেরকে উপকার করতে পারেন না, এই রকম হচ্ছে গিয়ে অবস্থা দেখতে পাওয়া যায়। নবমে বুধ মোটামুটি ভালো, কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যায়। প্লাস হচ্ছে কি উচ্চ বিদ্যাটা খুব ভালোভাবে হয়। সাধারণত এরা মাস্টার্স করে, মাস্টার ডিগ্রি বা উচ্চ বিদ্যা এদের ক্ষেত্রে খুব ভালোভাবে হতে দেখতে পাওয়া যায়। দশমে বুধ ভালো, রবি বুধ দশমে তো খুবই ভালো, ভীষণ ভীষণ ভালো দশমে রবি বুধ, মানে একদম সলিড কম্বিনেশন। একাদশে বুধ ঠিক আছে, গুড, অর্থভাগ্য ভালো হবে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস, যে কোনো কাজ খুব ভালোভাবে করবে, শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান রয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলো একাদশে বুধ দিয়ে থাকে। কিন্তু একাদশে বুধ যদি পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসে। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া নিয়ে সমস্যা, এবং সেই সমস্যার কারণে অর্থহানি, এটা দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে একাদশে পরে দ্বাদশে বুধ, প্রচুর খরচ, টাকা পয়সা রাখতে পারবে না, এবং তার চেয়েও বড় কথা, এরা হচ্ছে স্নায়ু রোগে আক্রান্ত হতে পারে। 6, 8, 12 এই তিনটে ঘরে যদি বুধ থাকে, তাহলে জাতকের স্নায়ু রিলেটেড রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। তবে বুধ যেখানেই থাকুক না কেন, যদি একটু ভালো কন্ডিশনে থাকে, তাহলে কিন্তু ভীষণ রকম পজিটিভ রেসপন্স দিয়ে থাকে। এরপরে আমরা চলে আসব শুক্র। শুক্র হচ্ছে ভীষণ এফেক্টিভ প্ল্যানেট, এবং এই যুগে, বর্তমান যুগে শুক্র কোথায় আছে, এটা একটা চরম বিষয় যেটা আপনাকে জাজ করতে হবে। মানুষ যারা আপনার কাছে আসবে, সে বেটারমেন্ট চায়। মানুষ কেউ এসে আমাকে বলবে না যে আমি সন্ন্যাসী হতে চাই, এবং এই সন্ন্যাসী হওয়ার জন্য আমার কি করা উচিত, আমাকে কি করতে হবে এটা বলো। তো কেউ এসে আপনাকে এই কথা বলবে না। সবাই আপনাকে বলবে যে আমার কি করে আর একটু ভালো থাকবো, আমার বউ কি করে আমার কথা শুনবে, কিংবা আমার স্বামী তাকে কি করে বসে রাখবো, আরো টাকা পাবো, আমার জীবনে অনেক টাকা পয়সা করতে পারবো কিনা, এরকম সব নিয়ে, লোন শোধ হবে কিনা। তো এই সমস্ত প্রশ্ন নিয়ে মানুষ আপনার কাছে আসবে। তো এবং মানুষ যখন আপনার কাছে আসবে এই সমস্ত প্রশ্ন নিয়ে, তখন কিন্তু আপনাকে তার মোটামুটি সলিউশন করে দিতে হবে। এবার এই সলিউশনের চাবিটা হচ্ছে শুক্র। তো আপনাকে শুক্রকে বুঝতে হবে, শুক্রকে ডিকোড করতে হবে, এবং শুক্র কি ফল দিচ্ছে সেটাকে বলতে হবে। এবং যদি আপনি শুক্রকে ডিকোড করতে পারেন, তাহলে হচ্ছে বাকি আর কিচ্ছু না দেখে এই জাতককে আপনি স্যাটিসফাই করে বাড়ি পাঠিয়ে দেবেন, যে শুক্র কি অবস্থায় আছে, বা শুক্র থেকে আমরা কি পেতে পারি, বা শুক্র আদৌ কতটা দেবে, সেটা হচ্ছে গিয়ে বুঝবার পরে আপনি সরাসরি এই জাতককে কনভিন্স করে দিতে পারবেন যে এই জাতকের উন্নতি হচ্ছে। এবং আদৌ উন্নতি হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনি শুক্রকে রিয়ালাইজ করতে পারেন। কিরকম ব্যাপার, লগ্নে শুক্র সাধারণত উচ্চাকাঙ্ক্ষী, কিছু ক্রিয়েটিভ সেন্স রয়েছে, কিছু এমন কাজকর্ম করতে পারে যেটা অন্য লোকেদের পক্ষে করাটা বেশ কঠিন। শুক্র জাতক বা জাতিকাকে স্বাবলম্বী করবার চেষ্টা করে। শুক্রের মধ্যে কিন্তু প্রচন্ড রাগ, শুক্রের তেজ তাকে হজম করা কঠিন। আহ রবির রাগ হয়েছে আপনাকে ইগনোর করবে, কিন্তু শুক্রের যদি রাগ হয়, সে আপনাকে ছেড়ে দেবে না, সে কিন্তু আপনার সাথে বদলা নেবে, ওয়েট করবে, মাথায় রাগ পুষে রেখে দেবে। যখন আপনাকে কায়দায় পাবে, বাগে পাবে, এই ওয়ার্ডটা সবচেয়ে ঠিক, যখন আপনাকে বাগে পাবে, তখন কিন্তু আপনাকে সে নাস্তানাবুদ করে দেবে। ফলে শুক্রকে কিন্তু আমাদের মাথায় রাখবে। দ্বিতীয় শুক্র প্রচুর টাকা পয়সা দিতে পারে, ভীষণ ভালো আর্টিস্টিক সেন্স, খুব ভালো গান করতে পারে, খুব ভালো কবিতা বলতে পারে, খুব ভালো অ্যানাউন্স করতে পারে। এই ব্যাপারগুলো শুক্র দ্বিতীয় থাকলে দেবে।
এবং প্রচুর টাকা পয়সা, যেটা দেখে আপনার আশেপাশের রিলেটিভরা আপনাকে প্রচন্ড হিংসে করবে, তারা আপনাকে নিয়ে জেলাস ফিল করবে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু শুক্র দেবে আপনার। দ্বিতীয় শুক্র কুটুম্ব কুলের সঙ্গে সম্পর্ক নষ্ট করাবে। দ্বিতীয় শুক্র আপনাকে প্রেমের ক্ষেত্রে বেশ রোমান্টিক করে ফেলবে। আপনার বাক্য শুনে লোকজন আনন্দ পেয়ে যাবে, আপনার বাক্যে তারা যথেষ্ট হ্যাপি হয়ে যাবে, এবং তাদের সঙ্গে আপনার যে সম্পর্ক অ্যাটাচমেন্ট সেটা ক্রমাগত বাড়তে থাকবে। তারপর হচ্ছে তৃতীয় শুক্র, ছবি আঁকা, বাজনা, গিটার, বাঁশি, এগুলোর প্রতি অ্যাট্রাকশন ভীষণ। তৃতীয় শুক্র ছোট বোনের উপস্থিতিকে নির্দেশ করে। ভাই বোন এই সমস্ত থাকতে পারে। ছবি আঁকার সঙ্গে সঙ্গে বাজনা রিলেটেড কাজকর্ম এটা তৃতীয় শুক্র দেয়। এই মানুষগুলোর মধ্যে নিজের ভাগ্য পরীক্ষার টেন্ডেন্সি থাকে, এবং এরা সবসময় যে বিয়ে করে নিজের থেকে হায়ার ফ্যামিলি স্ট্যাটাসে এরা বিয়ে করতে পছন্দ করে। অর্থাৎ যাকে বিয়ে করলাম সে যেন আমার থেকে বেশি পয়সা আলা হয়, সে যেন আমার থেকে বেশি কোয়ালিফাইড হয়, তার যোগ্যতা যেন আমার থেকে বেশি হয়, সে যেন আমার থেকে বেশি আয় করে। এই সমস্ত বিষয়গুলো দেখতে চায় শুক্র বিয়ের আগে। এরকম ফ্যামিলি এরকম মানুষকেই পছন্দ করে, যার স্ট্যাটাস হাই রয়েছে। চতুর্থ শুক্র ভালো, জাতক নিজের সুখ খুঁজে বার করার চেষ্টা করে, এবং জাতক পারে, প্রচুর টাকা পয়সা হয়, খুব সুন্দর বাড়ি হয় চতুর্থ শুক্র থাকে। কিন্তু এই শুক্রের নক্ষত্র অধিপতি যদি দুস্থানগত হয় বা দুস্থানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে ঋণের কারণে বা অন্য কোনো কারণে বাড়ি বিক্রি করতে হয়। মায়ের স্বাস্থ্যহানি এটা একটা বড় সমস্যা। শুক্র পঞ্চমে ভীষণ ভালো, ক্রিয়েটিভ মানুষ, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের সঙ্গে সম্পর্ক ভালো। প্রথম সন্তান মেয়ে হতে পারে। সন্তানের সঙ্গে যে অ্যাটাচমেন্ট বিশাল তা নয়, কিন্তু একটা দর্শনধারী ব্যাপার ভীষণ ভাবে দেখতে পাওয়া যায়। প্রচুর ফাটকা ইনকাম দিতে পারে পঞ্চম ভাবস্থ বলবান শুক্র। আমাদের কাছে মানুষজন এসে এই প্রশ্নটা বারংবার করে যে এটা হবে, ওটা হবে, সেটা হবে, ফাটকা কিছু টাকা পয়সা হবে, লটারিতে কিছু পাবো। তো এই যে ইচ্ছে, এই যে চাহিদা, এইটা দেয় আমাদের শুক্র। এবং যখন শুক্র এটা আমাদেরকে দেয়, এই চাহিদা এবং চাহিদা পূরণের জায়গা, সেটা শুক্র আমাদেরকে দিয়ে থাকে। এবং খুব সহজেই শুক্র 5 নম্বরে থাকলে লটারি, ফাটকা, শেয়ার এই সমস্ত আসে। শুক্র পঞ্চমে রয়েছে, নক্ষত্রপতি মোটামুটি ভালো জায়গায় আছে। আপনি চোখ বন্ধ করে বলুন শেয়ার মার্কেটে উন্নতি হবে, শেয়ার মার্কেটেই জাতক দৌড়বে আপনার কথা শুনে। এরপরে ষষ্ঠে শুক্র। ষষ্ঠে শুক্র ভালো না খারাপ এটা বলা মুশকিল। ষষ্ঠে শুক্র কিছু যোগাযোগ দেয়, প্রচুর টাকা পয়সাও দেয় ষষ্ঠে শুক্র। তবে এর লাইফের যে স্যাটিসফ্যাকশন, আনন্দ, সেটাকে নষ্ট করে দেয়। ষষ্ঠে শুক্রকে খুব ভালো রেজাল্ট দেবে এই হিসেবে ট্রিট করা যাবে না। ইলেকট্রনিক জিনিসপত্র প্রচুর নষ্ট হয়। এই জাতকের বিলাসিতা, ঘুম, এগুলোর কারণে এর জীবনে সমস্যা আসে। কখনো কখনো বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্কের জটিলতা এত বাড়তে দেখতে পাওয়া যায়, সেটাকে কন্ট্রোল করা যায় না। মানে খুব বাজে জায়গায় নিয়ে যায় ষষ্ঠে শুক্র। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিকে নষ্ট করতে প্রেশারাইজ করে ষষ্ঠে শুক্র। ষষ্ঠে শুক্র সংক্রান্ত রোগ দেয়। ষষ্ঠে শুক্র জাতককে আহ কম সুন্দর করে তোলে। দেহটা দেখতে খুব একটা সুন্দর নয়, এইটা করার চেষ্টা করে ষষ্ঠে শুক্র। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়ায়, চাকরি দেয়, এবং চাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা, চাকরির ক্ষেত্রে কিছু মজা করার টেন্ডেন্সি, খুব ফ্রি অবস্থায় আছে চাকরির ক্ষেত্রে, এরকম দেখতে পাওয়া যায় ষষ্ঠ শুক্রের কারণে। তবে ইন্টারভিউ জাতক খুব ভালো দেয়, জাতকের কথাবার্তা ভালো হয়, আত্মীয় পরিজন কুটুম্ব এরা থাকে,
মামা বাড়ির সঙ্গে একটা দূরত্ব দিয়ে দেয় ষষ্ঠ শুক্র। রক্ত সঞ্চালন নিয়ে সমস্যা, হঠাৎ আঘাতপ্রাপ্তি, 6th হাউসে অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনে অপারেশন, এগুলো শুক্র দিয়ে দেয়। ভালো না। খুব যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে ষষ্ঠের শুক্রকে আমরা খুব ভালো নয় হিসেবেই ট্রিট করব। সপ্তমের শুক্র মোটামুটি ভালো, রোজ অশান্তি, কিন্তু তারপরেই দাম্পত্য প্রেম, মানে এই অশান্তি এই ভালোবাসা, মানে রামধনুর মতন এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, রোদের মধ্যে রামধনু, ছিল এক কালার হয়ে গেল সাত কালার। তো এটা হচ্ছে সপ্তমে শুক্র, স্বামী স্ত্রীর মধ্যে লড়াই থাকবে। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ, অত্যন্ত উন্নতির সম্ভাবনা সপ্তমে শুক্র দেবে। এবং ওভারঅল ভালো ফল তৈরি করবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ক্লোজ অ্যাটাচমেন্টের জায়গা তৈরি করবার একটা গ্যাপ, সেটা হচ্ছে গিয়ে ষষ্ঠী, সরি, সপ্তমের শুক্র তৈরি করে রেখে দেবে। যখন ভালো সম্পর্ক, তখন ভীষণ ভালো, মানে মনে হবে যে এত ভালো স্বামী বা স্ত্রী পেলাম, কি করে আমার ভাগ্য এত ভালো হলো। আবার আধ ঘন্টার মধ্যেই ঝগড়া, লড়াই, অশান্তি, এটা লাগবে। সপ্তমে শুক্র আর্টিস্টিক সেন্স বাড়িয়ে তোলায়, ভীষণ বিলাসিতা বাড়ায় সপ্তমে শুক্র। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাটাচমেন্ট, আপনার যে ক্লোজনেস, রিলেটিভস যারা, তাদের সঙ্গেও একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। তারা কিন্তু কোনোভাবেই আপনার সঙ্গে ক্লোজ হতে পারেন না। ষষ্ঠ আহ, সপ্তমে শুক্র সম্পত্তির হানি ঘটাবার চেষ্টা করে। এবং ব্যবসার ক্ষেত্রে বিপরীত লিঙ্গের ঘনিষ্ঠতা, বিপরীত লিঙ্গের জন্য ব্যবসা, এরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। অষ্টমে শুক্র খারাপ নয়, ভালো। স্পিরিচুয়াল সেন্স বাড়িয়ে তুলতে দেখতে পাওয়া যায়। খুব ভালো তান্ত্রিক হতে পারেন অষ্টমে শুক্র থাকলে পরে। এবং এই যে তন্ত্রবিদ্যা, এইটাকে খারাপ সেন্সে ব্যবহার করার টেন্ডেন্সি, এইটা দেখতে পাওয়া যায়। নবমের শুক্র বেশ ভালো। নবমের শুক্র প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী হয়, উচ্চ বিদ্যা বা অন্যান্য ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায়। চাকরির জায়গাটাতে স্টেবিলিটি আসে নবমের শুক্র থাকবে। কিন্তু চাকরির ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট, ক্লোজনেস, এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। দশমের শুক্র ভীষণ ভালো। দশমের শুক্র যদি একটু ভালো অবস্থায় থাকে, জাতকের ধপধপ করে প্রমোশন হয়। টাকা পয়সা যাই বাড়ুক না কেন, প্রমোশন, পদ, এগুলো দেখতে পাওয়া যায়। রাজনীতির ক্ষেত্রেও দশমী শুক্র ভীষণ ভালো। একদম প্রথম থেকেই ভালো একটা পদ পেয়ে বসে রয়েছে জাতক, এটা দেখতে পাওয়া যায়। একাদশী শুক্র, এটা হচ্ছে বিশাল ভালো। আগেকার দিনে আমাদের বলা হতো যে ও, ওর তো একাদশী শুক্র, ওকে একাদশী বৃহস্পতি, ওকে কে আটকাবে, ওর সাকসেস বিশাল, ও জীবনে বিরাট উন্নতি করবে। কেন? কারণ ওর তো একাদশী বৃহস্পতি। এখন এই একাদশী বৃহস্পতি কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন কি হয়েছে? এখন হচ্ছে একাদশী শুক্র। এবং একাদশে যদি শুক্র অবস্থান করে, তাহলে কিন্তু খুব সহজেই আপনার জীবনের উন্নতির মাত্রা চরম লেভেলে বাড়িয়ে দেয়। একাদশী শুক্র অত্যন্ত শুভ। এবং বহু মানুষ, তারা হচ্ছে গিয়ে বার্থ টাইম, যাদের জন্ম হচ্ছে বাচ্চাদের, তাদের ক্ষেত্রে একাদশী শুক্রকে প্রেফার করতে চাইছেন। ফলে একাদশী শুক্র একটা আলাদাই মাত্রা পেয়েছে। এবং রিয়েলি একাদশী শুক্র, তারা হচ্ছে গিয়ে এদিক ওদিক সেদিক করে সাকসেস পেয়ে যান। মানে জীবনটা যেন বানানো, এরকম টাইপের দেখতে পাওয়া যায় একাদশী সূত্রে। সারা বছর একটা লাইনও পড়লো না, গিয়ে ঠিক পরীক্ষার আগে কি না কি করলো, লিখে টিকে মোটামুটি ভালো নাম্বার পেয়ে বেরিয়ে গেল। ভালো মানে রীতিমতো ভালো। এটা একাদশী শুক্র দিয়ে থাকে। এই শুক্রের সেই ক্ষমতা আছে। এরপরে হচ্ছে দ্বাদশে শুক্র, আরেকটা বিষয়। তৃতীয়, একাদশ, সপ্তম, এগুলোতে যদি শুক্র থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা, সে কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়। জাতক বা জাতিকার মধ্যে হিউজ কন্ট্রোলিং পাওয়ার দেখতে পাওয়া যায়। তারা খুব সহজেই পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক মানুষজনকে কন্ট্রোল করতে পারে। এবং এই যে একাদশে শুক্র, তৃতীয় শুক্র, সপ্তমে শুক্র, এদের মধ্যে একটা সম্মোহনী ব্যাপার দেখতে পাওয়া যায়। মানুষকে এরা কনভিন্স করে দিতে পারে। মানুষ এদের মুখের ওপরে চট করে না করতে পারে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে শুক্র মোটামুটি আমাদের সম্পূর্ণ হলো। আচ্ছা, তাহলে এবার আমরা আবার একটু প্রশ্ন উত্তরের দিকে চলে আসব। এই আজকের রবি চন্দ্র বুধ শুক্র নিয়ে যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে সেটা আমাকে একটুখানি বলুন।
স্যার রবি তৃতীয় ভাবে কোন থাকলে দেয়াল? কি হয়? হ্যাঁ, রবি তৃতীয় ভাবে থাকলে কি হয় স্যার? রবি তৃতীয় ভাবে থাকলে প্রথম হচ্ছে গিয়ে ভাই বোন না থাকার সম্ভাবনা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ভাই বোনের সঙ্গে অশান্তি বিবাদ, তৃতীয় হচ্ছে গিয়ে ভাই বোন প্রচন্ড পাওয়ারফুল, ভাই বোনের মধ্যে প্রচুর ক্ষমতাশালী ভাই বোনের সম্ভাবনা, এই সমস্ত দেখতে পাওয়া যায়। তবে তৃতীয় রবি সাধারণত গৃহ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তৃতীয় রবি হাতে কিছু আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর তৃতীয় রবি সে হচ্ছে গিয়ে খুব একটু হায়ার স্ট্যাটাসের ফ্যামিলির প্রতি আসক্তি বাড়ায়। বিয়ে করতে যাচ্ছি, আমার আছে 1 কোটি টাকা, আমি খুঁজতে করছি হচ্ছে 70 কোটি টাকার ফ্যামিলিকে, এরকম দেখতে পাওয়া যায় তৃতীয় রবি। আচ্ছা, শুক্রের দ্বাদশটা কি? আমি ঠিক বুঝলাম না। শুক্র দ্বাদশ ঘরে থাকলে কি হবে? শুক্র 12 নম্বর ঘরে থাকলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে প্রচুর ব্যয় হবে। 2 নম্বর হচ্ছে ঘুমের ক্ষেত্রে সমস্যা হবে। 3 নম্বর, শুক্র 12 নম্বর ঘরে থাকলে যেটা হবে সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর টেন্ডেন্সি তৈরি হবে। চতুর্থত যেটা হবে সেটা হচ্ছে জাতক বা জাতিকার সাবকনশিয়াস মাইন্ড অনেক অ্যাক্টিভ হবে। জাতক বা জাতিকার মধ্যে হিলিং পাওয়ার সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। 12 নম্বর ঘরে যদি শুক্র থাকে, জাতকের মধ্যে বিলাসিতা বৃদ্ধি করিয়ে দেওয়া এবং বিলাসিতার কারণে খরচ বাড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে গিয়ে চেষ্টা করবে। এবার একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমরা অনেকেই খরচ করি, কেউ ক্যাশ টাকা দিয়ে খরচ করি, কেউ ক্রেডিট কার্ড দিয়ে খরচ করি। এবার এই ক্যাশ টাকা দিয়ে খরচ একে কন্ট্রোল করে বৃহস্পতি, শনি, মঙ্গল, এই সমস্ত গ্রহ। আর যারা হচ্ছে গিয়ে ক্রেডিট কার্ডে কেনেন তাদের সেই কেনাকাটাকে কন্ট্রোল করেন শনি, রাহু, বুধ, এই সমস্ত গ্রহ, শুক্র, এরা। তো আমার কাছে টাকা নেই অথচ শখ 16 আনাই বজায় আছে, আমি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার করে সেই শখ মেটাবার চেষ্টা করলাম, এই ব্যাপারটাকে দেয় শুক্র। শখটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। আর আরেক দল মানুষ রয়েছেন লিখে রাখলেন কি কেনা উচিত বা কি কেনা দরকার, বেশ কিছুদিন রিসার্চ করলেন, আশেপাশে দেখলেন বাকিরা কি কিনেছে, কত ইলেকট্রিক বিল আসছে, ধরুন একটা এসি কিনতে চাইছেন। তো সেই ক্ষেত্রে এই যে জাজ করে একদম খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যে কোন টাইম থেকে কোন টাইম বেটার হতে চলেছে, কোন টাইম থেকে কোন টাইম বিটার হতে চলেছে, এইটা বুঝে যাওয়ার পরে আপনি আলটিমেটলি প্রেডিকশন করতে পারবেন। প্রেডিকশন রিয়েলি ইজি। স্যার, হ্যাঁ, সূর্য অষ্টমপতি হয়ে যদি 8 হাউসে থাকে, মানে 8 লর্ড হয়ে 8 হাউসে থাকলো, তাহলে কি কি হবে? মকর লগ্নে সূর্য যদি অষ্টমপতি হয়ে অষ্টম ভাবে থাকে তাহলে হুম। আয়ু বৃদ্ধি করে। এটা আমাদের বুঝতে পারলাম না। আয়ুর বৃদ্ধি, আয়ুর বৃদ্ধি। আয়ুর্বেদ, আচ্ছা ঠিক আছে। ওকে। আর যদি দ্বিতীয় ঘরে শুক্র মঙ্গল এবং কেতুর সঙ্গে সম্পর্কে মানে মঙ্গল এবং কেতু থাকে, তাহলে দ্বিতীয় ঘরে আছে কিন্তু মঙ্গল কেতু আছে। ক্যারেক্টারিস্টিক্স, শুক্রের যে কোয়ালিটি, শুক্রের যে টাইপ, সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যায়। এবার গ্রহটা হচ্ছে গিয়ে শুভ না অশুভ শুক্রের জন্য এবং কে কাকে ডমিনেট করছে সেটা দেখে আলটিমেটলি প্রেডিকশন করতে হবে। স্যার শুক্র রাহু বা মঙ্গল যুক্ত হলে কেমন ফল দেবে? বিভিন্ন বাস্তব জিনিস বা বস্তুগত বিষয়ের উপরে আসক্তি বাড়িয়ে তুলবে, অসীম চাহিদা বাড়িয়ে দেবে, সেই চাহিদা কখনোই পূর্ণ হতে পারবে না, সবসময় আরো কিছু আরো কিছু আরো কিছু, এই ব্যাপারটা মাথার মধ্যে কাজ করবে। আচ্ছা। নিচস্থ সূর্য কি রেজাল্ট দেবে? নিচস্থ সূর্য দুর্বল হয়ে যাবে। এমনি নর্মাল সূর্যের থেকে আমরা যে রেজাল্ট এক্সপেক্ট করি, সূর্যের মধ্যে নিচস্থ হলে পাপ প্রবণতা বাড়বে, মানে নেগেটিভিটি বাড়বে, সূর্য ক্ষতি করার চেষ্টা করছে। কোন ভাবে রয়েছে তার উপরে ডিপেন্ড করতে হবে, করে আর কি সূর্যের ফলাফল বলার চেষ্টা করতে হবে। 10th হাউসে। স্যার, আহ, সূর- স্যার, হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি যে স্যার, সূর্যের সঙ্গে যদি কোনো গ্রহ থাকে কাছাকাছি, সাধারণত বুধ থাকে বা শুক্রকে অনেক সময় দেখেছি, তাতে কি তাদের ইফেক্টিভিটি নষ্ট হয়? না, এটা হচ্ছে কি কখনোই ভাববেন না যে এফেক্টিভিটি নষ্ট হবে। ব্যাপারটাকে একটু ভালো করে বুঝবেন। বুধ কি নির্দেশ করে, রবি কি নির্দেশ করে, শুক্র কি নির্দেশ করে।
রবি বুধকে তো একত্রে বুধাদিত্য যোগী বলা হয়েছে। শুক্র রবি, এইটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল। তো এইটাকে কম্বাস্টেড যেটা বলা হয়, কম্বাস্টেড হলে কিছু কিছু ক্ষেত্রে তার ক্ষমতা কমে, কিছু কিছু ক্ষেত্রে তার দুর্বলতা বাড়তে দেখতে পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় যে শুক্রের কোয়ালিটিকে রবি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, প্রোভাইডেড প্রত্যেকেরই নক্ষত্র অধিপতি ভালো জায়গায় রয়েছে, এবং সেইটা থাকলে পরেই আলটিমেটলি ঘটনাটা পজিটিভ হবে। বুধ আমাদের পরিকল্পনা করতে শেখায়, রবি আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে শেখায়। অর্থাৎ আমার প্রয়োজন আছে, রবি বলল বানাও পাঁচিল, এই অবধি বলে রবি শেষ, যে পাঁচিল বানাও। এবার বুধ যাবে প্ল্যান করতে, এইটা এইভাবে হবে, এত ইট লাগবে, এত হিসেব করতে হবে, এত সিমেন্ট কিনতে হবে। এবার এখানে একটা বাজেট ফিক্সেশন, বাজেটটাও বুধ করে দিল। বাজেটটা করবার পর আলটিমেটলি এক্সিকিউশন, সেইটা কিন্তু শুক্রের হাতে চলে আসে। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। আর একটা কথা জিজ্ঞেস করছি স্যার, যে আপনার নাম কি? যারা খুব ডিপ্রেস থাকেন বা ধরুন একটু সুইসাইডাল হন, তাদের ক্ষেত্রে কি চন্দ্রের কিছু ইফেক্ট থাকে? চন্দ্র পীড়িত হবেই, হতেই হবে। চন্দ্র পীড়িত না হলে সুইসাইডাল বা এরকম ডিপ্রেশনে থাকার মেন্টালিটি আসবে না। কখনো কখনো কেতু পীড়িত হয়েও ডিপ্রেশন সৃষ্টি করে। এইটা একটা অদ্ভুত ঘটনা, কেতু পীড়িত হয়েও ডিপ্রেশন নিয়ে আসতে পারে। কারণ কেতু আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে ইন্ডিকেট করে, যেটা আমি ভাবছি, যেটা আমি রিয়ালাইজ করবার চেষ্টা করছি, সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা, সেটা কেতুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং কেতুও কিন্তু আমাদের ডিপ্রেশন এনে দেয়, কিন্তু জেনারেলি চন্দ্র থেকেই ডিপ্রেশন মেইনলি আসে। আচ্ছা, তারপরে অষ্টম ঘরের অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে যদি অবস্থান করে এবং উচ্চস্থ হয় তাহলে তো নিজ ভঙ্গ যোগ হয়। আর এর রেজাল্ট কি দেবে? আরেকবার একটু বলুন। অষ্টম ঘরের অধিপতি শুক্র হুম। ষষ্ঠ ঘরে অবস্থান করে যদি উচ্চস্থ হয় অষ্টমপতি তাহলে শুক্র ষষ্ঠে উপস্থিত হয়ে উচ্চস্থ হলে পরে, মানে তুলা লগ্নের কথা বলছেন, এটা ভালো কম্বিনেশন। এই কম্বিনেশনটা সাকসেস দেয়, বিপরীত রাজযোগ হয়। তবে জাতকের যে ডিজায়ার আর একটা হচ্ছে উল্টো বুদ্ধি, এই দুটো মিলে জাতক পরে সমস্যায়। মানে এই শুক্রের যে এত রকম চতুরাই বুদ্ধি চলে আসবে। আর আমি একটা জিনিস বললাম, ষষ্ঠ ভাবে শুক্র কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার শনি রবির বীজযোগের কি ফল হয়? শনি রবি একটা মানুষকে খুব লজিক্যাল করে তোলে। জাতকের জীবনের যে টাফ সিচুয়েশন হ্যান্ডেল করার টেন্ডেন্সি, এটা ওপেন হতে দেখতে পাওয়া যায়। বহু মানুষের মধ্যে দেখবেন আইন নিয়ে কাজ করবার টেন্ডেন্সি, কিংবা ল ফার্মে চাকরি করার টেন্ডেন্সি। বহু মানুষের ক্ষেত্রে দেখবেন তারা হচ্ছে কি কন্টিনিউয়াসলি নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, ঝামেলা করছে, এরকম আপনারা দেখতে পাবেন। তো এইটা এক্স্যাক্টলি রবি আর শনি এরা কাদের কাদেরকে ইন্ডিকেট করছে, তাদেরকে দেখতে হবে এবং দেখে ক্রেডিট করতে হবে। চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ায় রবি শনি একসঙ্গে থাকলে, ঘনিষ্ঠভাবে থাকলে পরে সরকারি চাকরির প্রবণতা বাড়ায়, এটা দেখতে পাওয়া গেছে। স্যার সিক্সথ লর্ড হয়ে সিক্স হাউসে বসলে কি হবে? সিক্স লর্ড হয়ে সিক্স হাউসে বসলে পরে, এটা আমরা হুম বলছি যে সিক্স হাউসে বসলে কি হয়, তো সেইটা হুম। আরেকবার একটু ভিডিওতে দেখে নিতে হবে। না যে না, বলছি সিক্স লর্ড হয়ে যদি সিক্স হাউসে বসে। ভালো তো, এটা খারাপ কি? হুম, হ্যাঁ আমি ওটাই বলছি আর কি, ওটাই তো আর কি সিক্স হাউসে যে নেগেটিভিটি আছে ওগুলো কি থাকবে? নেগেটিভিটি থাকবেই, আচ্ছা আচ্ছা নেগেটিভিটি থাকবেই। কিন্তু আচ্ছা কিন্তু যে বিষয়টা হবে সেটা হচ্ছে গিয়ে পরিশ্রম, চেষ্টা, সেখান থেকে সে বিলাসিতার দিকে এগোতে পারবে। কিন্তু যতই আচ্ছা আচ্ছা। বিলাসিতা করুক, ষষ্ঠভাবে হুম। শুক্র থাকলে তাকে প্রচুর খাটতে হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। আনলিমিটেড এফোর্ট দিতে হবে, প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম।
এবার আপনারা হচ্ছে কি খুঁজে বার করবেন কোন কম্বিনেশন চার্টে থাকলে পরে তাদের হোমিওপ্যাথি ওষুধ খেতে ভালো লাগে। এটা খুঁজে পরের দিন আমাকে বলবেন। স্যার সবাই তো আপনার কথাই বলবে। স্যার শুক্রের তো কিছু একটা ইয়ে থাকবেই। তার বৃহস্পতি শুক্র কন্ডাকশন। বৃহস্পতি শুক্র কনজাংশন, তাহলে হোমিওপ্যাথি ওষুধ খাবে। মনে ভালো করে দেখবেন কেন হচ্ছে স্যার, হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ মনে হয় স্যার চন্দ্র হতে পারে। চন্দ্র অবশ্যই হবে, হোমিওপ্যাথি ওষুধ হলে পরে সেখানে চন্দ্রের অ্যাটাচমেন্ট পাওয়াই যাবে। চন্দ্র শুক্র। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের রাখি ম্যাডাম, তিনি হচ্ছে আমাদের নোটস গুলো জেরক্স করেছেন। এবার জেরক্স করাতে তার কিছু খরচ টরচ হয়েছে, তিনি গ্রুপে লিখেছেন। তো আপনারা যাদের যাদের পক্ষে পসিবল দেওয়া নোটস গুলো আপনারা সবাই পাবেন, কিন্তু যাদের পক্ষে পসিবল দেওয়া তারা হচ্ছে গিয়ে খরচটাকে একটু ভাগ করে নেবেন। আমি ওনাকে বলেছিলাম যে আমি পুরোটা দিয়ে দিচ্ছি, কিন্তু উনি পুরোটা তো নেওয়া তো দূরের কথা, উনি আমাকে উল্টে বকে ঝোকে দিলেন যে কি করে আমি আমি মানে কি বললাম এরকম কথা, এই সমস্ত আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ব্যাপারটা একটু শেয়ার করেন, খুবই অল্প, সম্ভবত 100 টাকার কম একটা অ্যামাউন্ট, তো সেটা করলে পরে আর কি ওনার একটু সুবিধা হয়, উপকার তো আমরা সবাই পাবো। তো উনি নোটস গুলো জেরক্স করেছেন, জেরক্স নয় উনি পিডিএফ বানিয়েছেন, তো সেই পিডিএফটা উনি আপনাদেরকে পাঠিয়ে দেবেন, গ্রুপেই পাঠিয়ে দেবেন, সবাই পাবেন। তো আর এখানে আপনারা ওনাকে যদি ওইটা দিয়ে দেন, তাহলে এটা ওনার পক্ষে বা সবার পক্ষেই খুব ভালো হবে, আপনাদেরও দিয়ে ভালো লাগবে। আচ্ছা, মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর সামনের সপ্তাহে আমাদের ক্লাস হবে, তারপরে একটা সপ্তাহ সম্ভবত বাদ যাবে, আপনাদের একটা সপ্তাহ বাদ যাবে, আর বৃহস্পতিবার যারা রয়েছেন তাদের একটা সপ্তাহ বাদ যাবে, এই আর কি। আর বাকি তো সব সুন্দর ঠিকঠাক চলছে, সবার ক্ষেত্রেই আশা করি সব ভালো চলছে। স্যার আমাদের মধ্যে আজকে একজনের আবার জন্মদিন, হ্যাঁ হ্যাঁ সুদেশনার। তো সুদেষ্টা ম্যাডাম আছেন? সুদেষ্টা ম্যাডাম মনে হয় নেই। হ্যাঁ ছিল তো সুদেশনা, একটু আগেই তো স্যার ক্লাস। গল্প গল্প। হ্যাঁ আছি স্যার, বলুন। আছেন? হ্যালো। হ্যাঁ, আজকে তো আপনার জন্মদিন, শুভ জন্মদিন, আমরা সবাই উইশ করছি আপনাকে। আচ্ছা ধন্যবাদ স্যার। হ্যাঁ, সুদেশনা মুড মানে ইয়ে হয়ে যাচ্ছে, ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, জন্মদিনে উইশ হচ্ছে তাতেও ম্রিয়মাণ। রাখি আমাকে এমন করে। তো যাই হোক, পড়াশোনা করছেন আপনি, জন্মদিন না এনজয় করে আপনি পড়াশোনা করছেন, কি সাংঘাতিক। স্যার আপনার কাছে জ্যোতিষ পড়ছে তারপরেও এরকম ম্রিয়মাণ, কোনো মানে হয়? তা বলবো না ওকে? যাই হোক, রাখি রাখি মাস্টারি জন্মদিন করতে ভালো করে ভালোবাসে। কাটান, আর খুব ভালো থাকুন, আগামী দিন অনেক 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 সুন্দর হয়ে যাবে। এই আর কি, আপনার পুরো 223। স্যার আপনার জন্মদিন কবে? আমার ওই যে ধন্যবাদ স্যার। কবে? ও আচ্ছা স্যার। আমি কেউ দিয়ে দেবে। বলছি যে ওই আপনার ওই তিল নিয়ে বলবেন স্যার বলেছিলেন, আজকে বললেন না তো। আচ্ছা, আমি তো ভুলে গেছি, ওটা হচ্ছে গিয়ে আমার পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে মনে করবেন, আমার পরীক্ষা 12 তারিখ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে স্যার। তো আমি এই তিলগুলো নিয়ে বলে দেবো। তো এমনি সিম্পলি একটা জিনিস বলে দিই, আমাদের যে হাতের যে ক্ষেত্রগুলো রয়েছে, যে ক্ষেত্রে তিল থাকবে, তিলের দুটো সিগনিফিকেন্স, একটা হচ্ছে তিল হচ্ছে গ্রহদের সম্পর্ককে নষ্ট করে, আর হচ্ছে গিয়ে তিল গ্রহদের ক্ষমতাকে নষ্ট করে। তাহলে যেখানে আর কি তিল থাকবে তার সঙ্গে অ্যাটাচড যে গ্রহরা আছে তারা পীড়িত হচ্ছে, আপনি ধরে নেবেন। যেমন হচ্ছে কি শুক্র ক্ষেত্রে তিল, তার মানে শুক্রটা কোনো কারণে পীড়িত হয়েছে, এটা আপনাকে ধরে নিয়ে প্রেডিক্ট করতে হবে। এবং এই যে পীড়িত হয়েছে, আপনি একটা ছোট্ট জিনিস খোঁজ নিয়ে নেবেন যে তিলটা জন্মগত কি না, না হচ্ছে কি অল্প দিন এসছে। তাহলে যদি হচ্ছে কি অল্প দিন আসে, তাহলে ওটা দশাগত কারণে আহ ডিস্টার্ব করার চেষ্টা করছে। আর যদি আপনি বোঝেন যে তিলটা অনেক দিন ধরে রয়েছে, তাহলে সেটা হচ্ছে ওর বার্থ চার্টে গন্ডগোল আছে, এইটা আপনাকে বুঝে নিতে হবে। অনেক সময় দেখতে পাওয়া যায়
যে তিল হচ্ছে মাউন্টের মধ্যে, মানে শনির ক্ষেত্র আর রবির ক্ষেত্রর মাঝখানে তিল, তাহলে বুঝতে হবে এটা যে শনি আর রবির মধ্যে সম্পর্ক, সেই সম্পর্ককে খারাপ করছে। সেইটা দেখে আপনাকে প্রেডিক্ট করতে হবে। এবং তিলে যদি কোনো রেখা আসে, সেই রেখা তার কোয়ালিটি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায় সেই রেখা। যেমন আমরা বলি যে যদি আয়ু রেখায় কোনো তিল হয়, তাহলে আয়ুর কোয়ালিটি কমে যায়, অর্থাৎ আয়ু শেষের দিকে এগিয়ে যায়, মানে আয়ু কমতে দেখতে পাওয়া যায়। আয়ু হয়তো কমলো না, কিন্তু বড় অ্যাক্সিডেন্ট, জীবনী শক্তি কমলো, এরকম ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তো এই নিয়ে আমাদেরকে একদম একটা ফুল ক্লাস করতে হবে। তিনটা খুবই ইম্পর্টেন্ট। এবং আহ, আমরা যখন প্রেডিকশন করব, তখন তো আমাদের কিছু পেনিট্রেটিং প্রেডিকশন করতে হবে জাতককে। তো সেইটা যখন আমরা করব, তখন হচ্ছে গিয়ে আমাদের এইগুলো সম্পর্কে জানতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আপনারা যখন প্রেডিকশন শুরু করেছেন, কিছু কিছু ক্ষেত্রে মিলবে না। তো না মিললে পরে আপনি ভাববেন না যে আপনি ভুল হচ্ছেন। এটা, সাবজেক্টটার নাম হচ্ছে গিয়ে প্রেডিকশন। এখানে প্রবাবিলিটি ফ্যাক্টর কাজ করবে এবং করবেই করবে। তাই আপনাদের হচ্ছে গিয়ে সমস্ত প্রেডিকশন যে মিলবেই, সেটা কিন্তু বেসিক্যালি নয়। আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে হচ্ছে গিয়ে বিষয়গুলো ঠিকঠাক হয়, এবং বিষয়গুলোকে আমরা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং ক্লায়েন্টকে প্রপার ওয়েতে গাইড করতে পারি, গ্রামেটিক্যাল গাইড। স্যার আপনার প্রেডিকশন তো 100% মেলে। না না, মেলে কে বলেছে? আজকেই আমি তো তারপর তাই আমরা দেখি, প্রেডিকশন করেছি। আমি তো সব জায়গায় দেখি 100% মিলছে। না না, স্যার আরেকটা বলছি, আপনি অফলাইন ক্লাস করাবেন বললেন না, ওটা কিন্তু এমন করে করবেন যাতে আমরা করতে পারি সবাই। মানে ওই আপনি ওই অফিসের দিন সন্ধ্যেবেলা এরকম করবেন না। না না, এটা আমরা ছুটির দিনে করবো। যাই হোক, আর ঠিক আছে, তাহলে আমরা এবার বন্ধ করি। সবাই ভালো থাকুন, আর কিছুটা একটু আজকে বেশি ভালো থাকুন, হ্যাপি হয়ে থাকুন। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, না, সবাই থাকি স্যার, সবাই থাকি। আজকে আপনি একটু বেশি হ্যাপি হয়ে থাকুন। আর ঠিক আছে, শুভরাত্রি সবাইকে। গুড নাইট স্যার। ধন্যবাদ। শুভরাত্রি।